রমজান মুবারক। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সিয়াম সাধনার এই পবিত্র মাসে আশা করি সকলের পরিবার ও প্রিয়জনরা থাকুক সুস্থ, সুন্দর, হাসি খুশি এবং নিরাপদে। আজকে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের অন্যতম জনপ্রিয় এবং আমার ব্যক্তিগত প্রিয় গল্প রাজবাড়ি রহস্যের দ্বিতীয় পর্ব। চলুন শুনতে থাকি রাজবাড়ি রহস্যের দ্বিতীয় পর্ব। দ্বারকেশ্বর বাবু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা, আপনারা যদি থাকতেই চান ওখানে, তাহলে দোতলায় দক্ষিণ কোণে একটি ঘর আছে। অন্তত রাত্রেবেলায় ওই ঘরে ঢুকবেন না। ও ঘরটা খুবই খারাপ। কেন, কি হয়েছে ওই ঘরে? সেখানে কি কিছু আছে? সে কথা আজ রাত্রে আপনাদের বলতে চাই না, পরে আবার দেখা হবেই, তখন সব খুলে বলবো। শহরে ঢুকে দারুকে নেমে গেল একটা পেট্রোল পাম্পের কাছে। সেখানে 2-3টা হোটেল আছে। 8:30 বাজে। এর মধ্যে রাস্তায় মানুষজন অনেক কম। রাস্তায় আলো নেই, তবে আকাশে কিছুটা জ্যোৎস্না আছে। গাড়িতে পেট্রোল নিতে হবে, তাই খানিকটা দেরি হলো। তারপর ড্রাইভারটা কাকাবাবুর সঙ্গে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করলো। স্বর্ণমঞ্জির আরও অনেক দূরে, সেখানে যাবার জন্য তাকে আরও বেশি টাকা দিতে হবে। ফেরার সময় তাকে একা আসতে হবে। এই রাস্তায় ডাকাতেরও ভয় আছে। কাকাবাবু বললেন, ঠিক আছে, তোমাকে আরও 50 টাকা বেশি দেব, তাহলে ডাকাতের ভয় কমে যাবে। এবার চলো। শহর ছাড়াবার পরেই পাতলা পাতলা জঙ্গল, তার মধ্য দিয়ে রাস্তা। বড় রাস্তা ছেড়ে আর একটি সরু রাস্তায় ঢুকলো গাড়িটা। এদিকে আর একটি গাড়িও নেই। এখানে ডাকাতি করতে গেলে খুব ধৈর্য সহকারে বসে থাকতে হবে ডাকাতদের। কখন একটা গাড়ি আসবে তার ঠিক নেই। হয়তো সারা সন্ধ্যেতে একটি গাড়িও এলো না। এমন সময় দেবলীনা বলে উঠল, ওই যে! বাড়ি তো নয়, একটা প্রাসাদ। সে আদৌ অন্ধকারে সেখানে দেখা যাচ্ছে ছোটোখাটো পাহাড়ের মতো। সেই বাড়িতে কোথাও এক বিন্দু আলো নেই। গেটের খুব কাছ পর্যন্ত গাড়িটা যাবে না। বেশ কিছু আগাছা জন্মে গিয়েছে সেখানে। গাড়ি থেকে নামবার পরে দেবলীনা ছুটে গেল গেটের কাছে। কাকাবাবু মালপত্র নামাতে লাগলেন। ড্রাইভারটি ব্যস্তভাবে বলল, আমায় ছেড়ে দিন স্যার, এই রাস্তায় একলা ফিরতে হবে, দেরি হলে খুব মুশকিল হয়ে যাবে। কাকাবাবু তাকে টাকা দিয়ে দিলেন। গাড়িটা চলে যেতেই পুরো জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। দেবলীনা বড় গেটটার গায়ে দুম দুম করে ধাক্কা দিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো, দুর্যোধন, গেট খোলো! মনোজবাবু, শশাবাবু, গেট খুলে দিতে বলুন। কেউ সাড়া দিল না। কাকাবাবু একটা একটা করে সুটকেস বই নিয়ে এলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরা টেলিগ্রাম পায়নি? 2টো টেলিগ্রাম পাঠানো হয়েছে। দেবলীনা বললেন, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, এরা বড্ড তাড়াতাড়ি ঘুমোয়। সে কি, এর মধ্যেই ঘুমিয়ে পড়বে? ওদের যে রান্না করে রাখতে বলা হয়েছে, আমরা আসবার আগেই ঘুমোবে? সন্ধ্যের পর 1 ঘন্টা জেগে থাকতেও এদের কষ্ট হয়, আগের বার দেখেছি তো। এবার দুজন মিলে ধাক্কা দিতে লাগলেন গেটে। চতুর্দিকে এমন নিস্তব্ধ যে এই শব্দ বেশ ভয়ঙ্কর শোনালো। তবুও কোনো মানুষের গলার আওয়াজ পাওয়া গেল না। মিনিট 10 বাদে কাকাবাবু বললেন, আমার সন্দেহ হচ্ছে ওরা বোধহয় টেলিগ্রাম পায়নি। দেবলীনা বলল, বাবা নিজে আর বাবার বন্ধুও একটা টেলিগ্রাম পাঠিয়েছে, তার একটাও পাবে না? টেলিগ্রাম না পাওয়ার আরও একটা কারণ হতে পারে, হয়তো পোস্টম্যান এসে ফিরে গেছে। এ বাড়িতে কোনো মানুষই থাকে না। হ্যাঁ থাকে, একজন দারোয়ান, একজন কেয়ারটেকার, আর একজন পুরনো কর্মচারী। আমি আগের বার এসে দেখেছি তাদের, তখন তারা ছিল, এখন নেই। আমরা এত চেঁচামেচি করছি, এতে কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যাবার কথা। তাহলে কি হবে কাকাবাবু? ড্রাইভারটা তাড়াহুড়ো করে চলে গেল। না হলে আজকে রাতের মতন শহরে ফিরে যাওয়া যেত। দ্বারকেশ্বর ঠিক পরামর্শই দিয়েছিল। যাই হোক, এখন তো আর ফেরা যাবে না। হ্যাঁ রে দেবলীনা, এ বাড়িতে ঢোকার কোনো দরজা নেই। পেছন দিকে আরেকটা দরজা দেখেছি অবশ্য, সেটা সবসময় বন্ধ থাকে। একবার দেখব সেখান থেকে কাউকে ডাকলে শুনতে পাওয়া যায় কি না। কাকাবাবু পকেট থেকে টর্চ বার করলেন। এটা নিয়ে যা, দেখিস, সাবধান, সাপ টাপ থাকতে পারে। দেবলীনা চলে যাবার পর কাকাবাবু দরজার গায়ে হাত বুলিয়ে দেখলেন।
পুরনো আমলের দরজা হলেও বেশ মজবুত। বাইরে তালা নেই, ভেতর থেকে বন্ধ। তাহলে ভেতরে নিশ্চিত কোনো না কোনো মানুষ থাকার কথা। কাকাবাবু পিছন ফিরে দেখলেন, খানিকটা ফাঁকা জায়গা পরেই জঙ্গলের রেখা। এককালে রাজারা নিরিবিলিতে থাকার জন্য এই জায়গায় বাড়ি বানিয়েছেন। নিরিবিলিতে থাকার জন্যেও রাজারা সঙ্গে অনেক লোকজন নিয়ে আসতেন। এখন এইরকম জায়গায় এত বড় বাড়ি কে দেখাশোনা করবে? শেষ পর্যন্ত গেট না খুললে কি সারা রাত বাইরে কাটাতে হবে? একটু শীত শীত করছে। বড় গেটটার এক পাশে নিচের দিকে একটা ছোট্ট দরজা খুলে গেল। সেখান থেকে মুখ বার করে দেবলীনা বলল, এই দিক দিয়ে এসো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুই ভেতরে ঢুকলি কি করে? পেছন দিকে দেখি যে এক জায়গায় পাঁচিল একদম ভাঙা। এই গেটে তালা দেবার কোনো মানেই হয় না। কাকাবাবু মাথা নিচু করে সেই ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। সুটকেসগুলো ভেতরে আনলেন। তারপর 2 হাত ঝেড়ে বললেন, কি চমৎকার অভ্যর্থনা রে, এই বাড়িতে থাকতে হবে। আগের বাড়ি কিন্তু খুব ভালো ব্যবস্থা ছিল, কোনো অসুবিধেই হয়নি। কাকাবাবু টর্চটা নিয়ে আলো ফেলে সারা বাড়ি দেখলেন। এত বড় বাড়িতে 2-4টে চোর ডাকাত লুকিয়ে থাকার বোঝার সাধ্যই নেই। এবারে পাহারা দেবার জন্য অনেক লোক দরকার, সেজন্যই বোধহয় কেউ পাহারা দেয় না। কয়েক পা এগিয়ে কাকাবাবু জোর গলায় বললেন, বাড়িতে কেউ আছে? দেবলীনা ডাকল, দুর্যোধন, শশাবাবু। এবারে একটা কোণ থেকে একটা শব্দ পাওয়া গেল। দেবলীনা কাকাবাবুর হাত চেপে ধরল। কাকাবাবু বললেন, ভূত নাকি রে? দারুকেশ্বরকে জোর করে আনা উচিত ছিল। আমি কোনোদিনও ভূত দেখিনি, এবারে সেটা ভাগ্যে ঘটে যাবে মনে হচ্ছে। 2-3 ধাপ সিঁড়ির পর লম্বা টানা বারান্দা। আওয়াজটা আসছে ডান দিকের একটা কোণ থেকে, সেই দিকে পড়ে উঠবার সিঁড়ি। টর্চটা জেলে রেখে কাকাবাবু সেই দিকে এগোতে এগোতে বললেন, তুই ভূতের ভয় পাস নাকি? কাকাবাবুর হাতটা আরও শক্ত করে চেপে ধরে দেবলীনা বলল, না। কাকাবাবু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? এবারে শব্দটা যেন আরও বেড়ে গেল। বোঝা গেল শব্দটা আসছে সিঁড়ির পাশের একটা ঘর থেকে। একটা ক্রাঁচ তুলে তিনি ঠেলা দিয়ে দরজাটা খুলে ফেললেন। ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একজন লোক, ধুতি আর গেঞ্জি পরা। লোকটির মাথায় একটিও চুল নেই, টাক না ন্যাড়া মাথা তা ঠিক বোঝা যায় না। দেবলীনা বলে উঠল, এ তো শশাবাবু। কাকাবাবু বললেন, ভূত না হলে তা ভূত তাহলে নয়। এহে। দেবলীনা লোকটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বললেন, শশাবাবু, শশাবাবু, কি হয়েছে আপনার? লোকটা এবারে মুখ ফিরিয়ে বলল, মেরে ফেললো, মেরে ফেললো গো, ও গো আমাকে বাঁচাও। দেবলীনা বলল, আপনাকে কে মেরে ফেলবে? এখানে তো আর কেউই নেই। লোকটি বলল, কে? তুমি কে মা? আমি দেবলীনা, মনে নেই আমাকে? কয়েকদিন আগেই তো এসেছিলাম। ও, তুমি সেই সুন্দর দিদিমণি? তুমি এসে আমাকে বাঁচালে। ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? ওরা মানে কারা? কি জানি দিদিমণি, তা তো জানি না। ওরা আমার গলা টিপে মারতে এসেছিল। আমি আর এখানে চাকরি করব না। ওরে বাপরে বাপ, প্রাণটা বেরিয়ে যেত আরেকটু হলে। দুর্যোধন, মনোজবাবু এরা সব গেলেন কোথায়? পালিয়েছে বোধহয়, আমাকে ফেলে পালিয়েছে। আমি রান্না করছিলাম বুঝলে দিদিমণি, হঠাৎ উপরতলায় ধুম ধারাম শব্দ। ওরে বাপ, ঠিক যেন শম্ভু নিঃশম্ভের যুদ্ধ হয়ে গেল। সে কি আওয়াজ! আমি কেড়ে কেড়ে বলে উঠতেই দেখি মনোজবাবু দৌড়ে পালাচ্ছে। দুর্যোধন ব্যাটা বোধ হয় আগেই লম্বা দিয়েছিল। তারপর ওপর থেকে কারা যেন দুধ দাম করে নেমে এলো। এই দেখো, এখন আমার বুকটা হাঁপড়ের মতো ধরাস ধরাস করছে। তারপর তারপর কি হলো? আমাকে গলা টিপতে মারতে এলো গো দিদিমণি। মনোজবাবু কীরকম নিমখারাম বলো? ওকে আমি কত রকম রান্না করে খাওয়াই, আর সেই লোক কিনা বিপদের মুখে আমায় ফেলে পালিয়ে গেল। আমরা যে আসবো আপনারা জানতেন না? টেলিগ্রাম পাননি? হ্যাঁ পেয়েছি, তোমাদের জন্যই তো রান্না করছিলুম গো। কাকাবাবু বললেন, যাক, এতক্ষণে একটা ভালো খবর পাওয়া গেল। বেশ খিদে পেয়ে গিয়েছে।
রান্না টান্নাগুলো আছে নাকি, নাকি ওই শিম্পু নিশুম্ভুরা খেয়ে পালিয়েছে? দেবলীনা বলল, শশাবাবু, ইনি কাকাবাবু। এবারে কাকাবাবু এসেছেন, আর কোনো ভয় নেই। শশাবাবু উঠে বসে চোখ গোল গোল করে বলল, নমস্কার। আপনারা এ বাড়িতে থাকতে এলেন, হায় পোড়া কপাল। এখানে যে আপনাদের যত্নার্থী করার কোনো ব্যবস্থাই নেই। আগে কত কিছু ছিল, তার ওপর এখন আবার এসব উপদ্রব। দেবলীনা বলল, আমরা যে গত মাসে এলাম তখন তো ওপরে কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পাইনি। শশাবাবু বললেন, মাঝে মাঝে হয়, এই তো মাস 6 বাদে আবার শুরু হলো। সেবারে তোমাদেরকে বলিনি, ভয় টয় পাবে। কলকাতার দাদাবাবুকে চিঠি লেখা হয়েছে, উনি কিছুই করছেন না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ওরা আপনাকে গলা টিপে মারতে এসেছিল বললেন, তারপর কি হলো? আপনাকে মারলো না কেন? শশাবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, হ্যাঁ, কি বললেন? মানে ওরা আপনাকে গলা টিপে মারতে এসেও শেষ পর্যন্ত ছেড়ে দিল কেন? ছেড়ে দিল মানে? আপনি চান ওরা আমাকে মেরে ফেললেই ভালো হতো? না না, আমি তা চাইবো কেন? আমি জানতে চাইছি যে কারা সব যেন আপনাকে গলা টিপে মেরে ফেলতে এলো, তারপর কি হলো? তারা এমনি এমনি চলে গেল? তা জানি না, তারপর আমি জ্ঞান হারিয়েছি। তাদের চোখে দেখেছেন? কীরকম দেখতে? অন্ধকার হয়ে গেল যে, সব বাতি নিভে গেল, শুধু আওয়াজ শুনেছি, বিকট আওয়াজ। ওহ, কানে তালা লাগিয়ে দিয়েছে। কাকাবাবু দুবার জোরে জোরে নিঃশ্বাস টেনে বললেন, ঘরের মধ্যে একটা গন্ধ পাচ্ছিস দেবলীনা? পাচ্ছি। কিসের গন্ধ বলো তো? গন্ধ আর আওয়াজ, তাই দিয়ে নাকি ওদের চেনা যায়। দারুকেশ্বর এরকমই বলেছিল। তাহলে শশাবাবু, আপনি দয়া করে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। কাল বাজার থেকে কয়েক প্যাকেট ধূপ কিনে আনবেন। ধূপের গন্ধ অনেক গন্ধ ঢেকে দেয়। আমরা কোন ঘরে থাকবো? ঘর তো অনেকই আছে, যে ঘরে ইচ্ছা থাকতে পারেন, তবে ওপরতলায় কি হয়ে গেছে তা জানি না। দেখুন, আমার একটা পা খোড়া, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার অসুবিধে হয়। আমি একতলাতেই থাকতে চাই। একতলায় যদি পাশাপাশি দুখানা ঘর থাকে, তাতে আমি আর দেবলীনা থাকতে পারি। দেবলীনা বলে উঠল, না কাকাবাবু, একতলার ঘরগুলো কীরকম দিনের বেলাতেও অন্ধকার। ওপরের বারান্দা থেকে চমৎকার বৃষ্টি দেখা যায়। আমরা ওপরেই থাকবো, তুমি বেশি ওপর নিচ করবে না। কাকাবাবু বললেন, শশাবাবু, আমাদেরকে লণ্ঠন বা হ্যাচাক কিছু একটা দিন। অন্ধকারের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শশাবাবু বলল, হ্যাঁ, হারিকেন হ্যাজাক সবই তো থাকার কথা। দুর্যোধন ব্যাটা কোথায় যে গেল? দেখছি রান্নাঘরের আলোটা যদি জ্বালানো যায়। আপনি আলো জ্বালান, ততক্ষণ দেবলীনা আর আমি ওপরতলাটা দেখে আসি। শশাবাবু আবার ভয় পেয়ে গেল, না স্যার, আমায় একা ফেলে যাবেন না, একা থাকলে আমার মাথা ঘুরবে। হঠাৎ ওপরতলায় ঘট 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 একটা আওয়াজ হলো, যেন একটা ভারী কিছু জিনিস গড়াচ্ছে। সেই আওয়াজে শশাবাবু ভয় পেয়ে প্রায় লাফিয়ে উঠল। ওই যে, শুনলেন শুনলেন, আবার শুরু হয়েছে। দেবলীনা অস্বাভাবিক জোরে চেঁচিয়ে বলল, আমি উপরে যাব, আমি উপরে গিয়ে দেখব। কাকাবাবু বললেন, তা উপরে তো একবার যেতেই হয়। দেবলীনা, তুই টর্চটা ধর, আমার ঠিক ডান পাশে থাকবি। শশাবাবু, আপনি তো নিচে একা থাকতে পারবেন না, আপনি আমাদের পেছন পেছন আসুক। শশাবাবু কাঁপা কাঁপা গলায় বলল, এখন ওপরে যাবেন না, ওরা বড় সাংঘাতিক, কী থেকে কি হয়ে যায় বলাই যায় না। কাকাবাবু বললেন, কী থেকে কি হয় সেটাই তো আমার দেখার খুব ইচ্ছে। নিন, চলুন। হাত ব্যাগ থেকে রিভলভারটা বার করে নিয়েছে। তার ডগায় দু একবার ফুঁ দিয়ে বললেন, অশরীরীদের গায়ে তো গুলি লাগে না, তবে মানুষের মূর্তিধারী যদি কেউ থেকে থাকে, তাদের জন্য এটা হাতে রাখা দরকার। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠবি, তাড়াতাড়ি করার দরকার নেই। বেশ চওড়া কাঠের সিঁড়ি, একপাশে কারুকার্য করার রেলিং। একসময় পুরো সিঁড়িতেই কার্পেট পাতা ছিল, তা এখন ছিঁড়ে পড়ে গেছে। কয়েক জায়গায় তার চিহ্ন দেখা যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওদের পায়ের শব্দ হতে লাগলো। ওপরের আওয়াজটা থেমে গিয়েছে। দোতলায় উঠবার ঠিক মুখে কাকাবাবু থমকে গিয়ে দেবলীনাকে বললেন,
আলো ফেলে আগে গোটা বারান্দাটা দেখে নে। অনেক লম্বা বারান্দা, টর্চের আলো শেষ পর্যন্ত ভালো করে পৌঁছয় না। তারই মধ্যে যতদূর মনে হলো বারান্দায় কেউ নেই। খানিকটা দূরে একটা গোল মতন জিনিস পড়ে আছে। শশাবাবু বললেন, মুন্ডু, ওই যে একটা মুন্ডু। কাকাবাবু বললেন, কার মুন্ডু বলুন তো, চলুন দেখা যাক। সেই দিকে পা বাড়াবার আগে কাকাবাবু রিভলভারটা উঁচু করে গম্ভীরভাবে ঘোষণা করলেন, এখানে যদি কেউ লুকিয়ে থাকো সামনে এগিয়ে এসো, কোনো ভয় নেই, আমরা কোনো শাস্তি দেব না। তারপর তিনি দেবলীনার দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝলে, ভূত টুত যদি থেকেও থাকে অনেক সময় তারাও মানুষে ভয় পায়। সব মানুষ যেমন সাহসী হয় না, সেরকম সব ভূতও সাহসী হতে পারে না। তারপর তিনি শশাবাবুর দিকে তাকিয়ে বললেন, ভয় পেলে মানুষের চোখে দৃষ্টিও নষ্ট হয়ে যায় বুঝি। ওই জিনিসটাকে আপনি একটা মুন্ডু বললেন কি করে? ওটা তো একটা ফ্লাওয়ার ভাস। বারান্দার রেলিংয়ের দিকে ঘেঁষে হাঁটতে লাগলেন কাকাবাবু। সারি সারি ঘরগুলোর সব কটারই দরজা বন্ধ। দেওয়াল থেকে দুটো ছবি খসে পড়ে গেছে। এখানে ওখানে ভাঙা কাঁচ ছড়ানো। মেঝেতে যেটা গড়াচ্ছে সেটা একটা নীল রঙের গোল চিনেমাটির ফ্লাওয়ার ভাস। তার পাশে আর একটা ফুলদানি ভাঙা। কাকাবাবু বললেন, তাহলে এই ব্যাপার। শশাবাবু বলল, ওরা ভেঙেছে, ওরা এখানে দাপাদাপি করেছে। সেই ওরাদেরই তো দেখা পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের দিকে এখানে ঝড় বৃষ্টি হয়েছিল? আগে না, বৃষ্টি মাত্র কয়েক ফোঁটা, আর একটু জোরে হাওয়া দিয়েছিল শুধু। সেই সময় একতলায় কে যেন বলে উঠল, শশাদা, ও শশাদা, বাবুরা এসেছে। দেবলীনা বললেন, ওই যে দুর্যোধন, দুর্যোধনের গলা। রেলিংয়ের কাছে গিয়ে বলল, এই যে আমরা ওপরে। দুর্যোধন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? প্রথম তলা থেকে উত্তর এলো, দিদিমণি, তোমরা এসে গেছো? আমি তোমাদের গাড়ি দেখবার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম এতক্ষণ। কাকাবাবু বললেন, ওকে বল একটা বাতি জেলে নিয়ে উপরে আসতে, আমাদের গাড়ি দেখতে গিয়ে ও বোধহয় ঘুমিয়েই গিয়েছিল। কাকাবাবু বললেন। তারপর তিনি শশাবাবুকে জিজ্ঞেস করলেন, গেট বন্ধ থাকতেও আপনার এই দুর্যোধন আর মনোজবাবু বাইরে চলে গেল কি করে? শশাবাবু এতক্ষণে খানিকটা ধাতস্থ হয়েছে। সে বলল, বড় গেট তো বরাবরই বন্ধ থাকে স্যার, পেছন দিক দিয়ে যাওয়া আসার ব্যবস্থা আছে। তাহলে বাইরের যে কোনো লোক পেছন দিক দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়তে পারে। বাইরের লোক এদিকে কেউই আসে না স্যার, আমরা কজন আছি শুধু চাকরির দায়ে। দেবলীনা একটা ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে বলল, আমি আর শর্মিলা এই ঘরে ছিলাম, আর পাশের ঘরটায় বাবা। কাকাবাবু বললেন, দেখ তো ঘরের মধ্যে চেয়ার আছে কিনা, তাহলে বারান্দায় একটু বসা যাবে। ঘরে ঢুকে দেবলীনা দারুণ ভয়ে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? ওরে বাবা! কাকাবাবু এক লাফে দরজার কাছে এসে দেখলেন ঘরের মধ্যে এক কোণে দুটো আগুনের ভাটার মতো জ্বলন্ত চোখ। তিনি আর এক মুহূর্ত দেরি না করে পরপর দুটো গুলি চালালেন। সঙ্গে সঙ্গে একটা পাখির তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। শব্দটি শুনেই কাকাবাবু আফসোসের সঙ্গে বলে উঠলেন, ইস, ছি ছি, একটা প্যাঁচাকে মেরে ফেললাম। দেবলীনা, তুই এমন ভয় পেয়ে চেঁচালি? তোর হাতে টর্চ রয়েছে, ভালো করে দেখে নিতে পারলি না? ঘরের একদিকের দেওয়াল ঘেঁষা একটা বড় আলমারি, সেই আলমারির মাথায় বসেছিল প্যাঁচাটা। কাকাবাবু কাছে গিয়ে দেখলেন মেঝেতে পড়ে তখনও পাখিটা ছটফট করছে। বেশ বড় আকারের একটা ভুতুম প্যাঁচা, দুদিকটা অনেকখানি ডানা ছড়ানো। দেবলীনা প্যাঁচাটাকে ধরতে যাচ্ছিল। কাকাবাবু তাকে সরিয়ে দিয়ে বললেন, এখন আর ওর গায়ে হাত দিস না, মরণ কামড় দিতে পারে, ওর আর বাঁচার আশা নেই। এক হাতে একটা লণ্ঠন, অন্য হাতে একটা লাঠি নিয়ে একজন রোগা লম্বা লোক ঘরে ঢুকে বলল, ক্যা হুয়া, ক্যা হুয়া? দেবলীনা বলল, দুর্যোধন, ঘরের মধ্যে একটা মস্ত প্যাঁচা ঢুকে বসেছিল কি করে? দুর্যোধন কাছে গিয়ে বলল, আহারে, এই বেচারি তো ছাদে থাকে। কাকাবাবু বললেন, বৃষ্টির সময় ঘরে এসে ঢুকেছে, জানালা তো খোলাই দেখছি, মেঝেতে বৃষ্টির জল গড়াচ্ছে। দুর্যোধন এগিয়ে এসে ডানা ধরে প্যাঁচাটাকে উঁচু করে তুলল। এর মধ্যেই তার স্পন্দন থেমে গিয়েছে। দেবলীনা জিজ্ঞেস করল, দুর্যোধন, মনোজবাবু কোথায়?
মনোজবাবু তো 7 দিনের ছুটিতে গিয়েছে, কাল বিকেলে আসবেন। কাকাবাবু বললেন, তাই নাকি? এই যে শশাবাবু বললেন কারা সব ওপরে মারামারি করছিল, তাই দেখে তুমি আর মনোজবাবু ভয়ে পালিয়েছ শশাবাবুকে একা ফেলে। তারা শশাবাবুর গলা টিপে ধরতে গিয়েছিল। দুর্যোধন বলল, শশাদা, তুমি আজ আবার অনেক গাঁজা খেয়েছো? কাকাবাবু বললেন, নিচের ঘরে সেটার গন্ধই পেয়েছিলাম। শশাবাবু বলল, মোটেও খাইনি, দুটো টান মেরেছি মাত্র, তোকে যে দেখলাম দৌড়ে চলে যেতে। কাকাবাবু বললেন, আপনারা এমন প্যানিক সৃষ্টি করেছেন যার জন্য প্যাঁচাটা মরল। আমি পাখি মারা মোটেও পছন্দ করি না। ভুতুম প্যাঁচার চোখ অন্ধকারে হঠাৎ দেখলে সবারই ভয় লাগে। শুধু শুধু 2টো গুলি খরচ হয়ে গেল। দুর্যোধন প্যাঁচাটিকে তুলে নিয়ে বাইরে চলে গেল। কাকাবাবু শশাবাবুকে বললেন, আপনি এবার খাবার গরম করুন। কয়েকটা ঘরে তালা বন্ধ দেখলাম, চাবিগুলো কার কাছে আছে? শশাবাবু টাক মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সে সব ওই দুর্যোধনের কাছেই থাকে। আমি রান্নাবান্না করি। দুর্যোধন মিথ্যে কথা বলেছে, ও ভয় পেয়েই পালিয়েছিল। ওপরে ছবির কাঁচগুলো ভাঙল কে? ফুলদানিটাকে আপনি আপনি বারান্দায় করাচ্ছিল। একটু বাদেই দুর্যোধনকে ডেকে সব কটা ঘরের দরজা খুলে দেখা হলো। কোনো ঘরে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ঘরগুলো তো অনেকদিন ঝাঁটা পড়েনি বোঝা যায়। কাকাবাবু প্রত্যেকটি ঘরের ভেতরে ঢুকে পরীক্ষা করে দেখলেন। দক্ষিণ দিকের একবারে কোণের ঘরটির সামনে এসে দুর্যোধন বলল, এটা বাবু তোষক ঘর। কাকাবাবু বললেন, তালাটা খোলো। কর্তাবাবুর এ ঘর খুলতে বারণ করেছেন। এর চাবি আমার কাছে নেই, মনোজবাবুর কাছে আশা করি বোধ হয়। তোমার কলকাতার বাবু যে আমাদের বলে দিয়েছেন আমরা এ বাড়ির যে কোনো জায়গায় থাকতে পারি। আমি ওই ঘরটা দেখতে চাই। মনোজবাবু কি চাবি সঙ্গে নিয়ে গেছেন? তার ঘরে চাবি আছে কিনা দেখে এসো। দুর্যোধন খানিকটা অনিচ্ছার সঙ্গে নিচে চলে গেল। কাকাবাবু দেবলীনাকে বললেন, এই যেন ঠিক রূপকথার মতন। দক্ষিণ কোণের ঘরে যাওয়া নিষেধ। দ্বারকেশ্বরও এই ঘরটার কথাই আমাদের বলেছিল। হ্যাঁ, এই ঘরটা। আমরা আগেরবার এসেও এই ঘরের তালা খোলা দেখিনি। দ্বারকেশ্বরের ওই কথাটা কেন বলেছিল জানিস? যাতে আমরা ওই ঘরটা ভালো করে দেখি। বারণ করলেই বেশি করে কৌতূহল জাগে, জানিস না? থাকার জন্য এই ঘরটাই তো সবচেয়ে ভালো মনে হচ্ছে। বারান্দার এই পাশ থেকে দেখা যাচ্ছে একটা পুকুর, তার উপরে একটা শিব মন্দির। বেশ বড় মন্দিরটা, ভেতর অন্ধকার অন্ধকার। পুকুর আছে? বাহ, এদের কাছে যদি বড়শি পাওয়া যায় তাহলে আমি কাল দুপুরে মাছ ধরতে বসবো। আচ্ছা দেবলীনা, এই বাড়িটার উল্টো দিকে যে জঙ্গলটা রয়েছে তার মধ্যে একটা বালির টিলা আছে, তাই না? জঙ্গলের মধ্যে টিলা আছে? তুমি কি করে জানলে? তোর বাবার কাছে শুনেছি। তুই সেই টিলাটার উপরে উঠেছিস? না তো, আগেরবার এসে উঠিসনি? সেখান থেকে কি অনেক দূর দেখা যায়? আমি তো দেখিনি টিলাটা। দেখিসনি? ও ঠিক আছে, তুই আর আমি দুজনে মিলে এবারে দেখতে যাব। ঠিক সেই সময় দুর্যোধন আর একটি চাবির গোছা নিয়ে এলো। তার মধ্যে থেকে একটা চাবি বেছে কাকাবাবুর হাতে এগিয়ে দিয়ে বলল, আপনি খুলুন বাবু। কেন, তোমার আপত্তি কিসের? হ্যাঁ, এই ঘরে আমাদের মেজ রাজাবাবুর মেয়ে চম্পা। সে মরে গেল তো। সোনার প্রতিমা ছিল, বড় সুন্দর ছিল গো, অনেকটাই দিদিমণির মতন দেখতে। কি হয়েছিল তার? আর বলবেন না বাবু সে কথা, মনে পড়লেই কষ্ট হয়। তারপর থেকে মেজ রাজাবাবু এ বাড়িতে আর এলেন না কখনো। কাকাবাবু তালাটি খুলে ফেললেন। দুর্যোধনের কাছ থেকে আলোটা নিয়ে পা বাড়ালেন ভেতরে। ঘরটা লেপ তোষক বালিশে প্রায় ভর্তি। অনেকগুলো ঘরের বিছানা এখানে জড়ো করে রাখা আছে। নেপথলিনের প্রচণ্ড গন্ধ। কাকাবাবু বেশ নিরাশই মনে হলো ঘরটা দেখে। এই অদ্ভুত কিছু চামচিকেও যদি ওড়াওড়ি করতো তাহলেও ব্যাপারটা একটু গা ছমছম হতো। দেবলীনা আর দুর্যোধন দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কাকাবাবু বললেন, এই ঘরটায় শোয়া যাবে না রে? এখানে যে বিছানার পাহাড়, এত বিছানা সরাবে কে? দেবলীনাও খানিকটা হতাশভাবে বলল, এই ঘরে আর কিছুই নেই। কাকাবাবু বললেন, দক্ষিণের কোণে শুধু কতগুলো বিছানা বালিশ। ছি ছি, চল দেবলীনা, এখানে আর থাকার দরকার নেই।
দুর্যোধন কাকাবাবুদের শোয়ার ঘরটা খানিকটা গোছগাছ করে দিল। কয়েকটা চেয়ার এনে পাতা হলো বারান্দায়। দেবলীনা ও কাকাবাবু পোশাক বদলে এসে বসলো সেখানে। এখন দোতলায় একটি জোরালো হ্যাজাক প্যাতি বসানো হয়েছে। আকাশে কালো মেঘ ঢেকে দিয়েছে জ্যোৎস্না। রাত্রে আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। শশাবাবু একটু পরেই খাবার নিয়ে এলো। ভাত, ডাল, পটলের তরকারি আর ডিমের ঝোল। রান্নার স্বাদ অবশ্য মন্দ নয়। দেবলীনা ডিম পছন্দ করে না, সে বেশি ভাত খেতে চাইল না। দোতলাতেই বাথরুম, জলের কল আছে, কিন্তু কলে জল নেই। ওপরের ট্যাঙ্কে জল ভরা হয়নি। দুর্যোধন মগে করে জল নিয়ে এসেছে। হাত ধুয়ে কাকাবাবু 200 টাকা বার করে 100 করে দিলেন দুর্যোধন আর শশাবাবুকে। দুজনকেই বললেন, কালই ট্যাঙ্ক পরিষ্কার করে জল ভরা চাই। ভালো করে বাজার করে আনবে। ডিম দেবে শুধু ব্রেকফাস্টের সময়। দুপুরে মাছ আর রাত্রে মাংস। বাজার কত দূরে? দুর্যোধন বলল, বাজার তো বাবু 6 মাইল দূরে, সাইকেলে যেতে হয়। শশাবাবু মিনমিন করে বলল, আপনি টাকা দিচ্ছেন? বাজারের টাকা স্যার মনোজবাবু দিয়ে গিয়েছেন। অতিথিদের খরচ এস্টেট থেকে দেওয়া হয়। অনেক ডিম আর আলু কেনা আছে। কাকাবাবু বললেন, টাকাগুলো রাখো তোমাদের কাছে। আমি সঙ্গে কফি এনেছি, শিশিটা নিয়ে যাও। রাত্রেবেলা খাওয়ার পর আমার 1 কাপ কফি লাগে। দুর্যোধন আর শশাবাবু চলে যাবার পর দেবলীনা একখানা বই খুলে বসলো। কাকাবাবু চুপ করে তাকিয়ে রইল বাইরের দিকে। চতুর্দিক একেবারে নিস্তব্ধ। এর মধ্যে হঠাৎ শোনা গেল শেয়ালের ডাক। একটা শেয়াল সামনে জঙ্গলের একদিক থেকে ডাকলো, অন্যদিক থেকে আরও একটা শেয়াল যেন তার উত্তর দিল। একটু বাদে কাকাবাবু বললেন, দেবলীনা, তোকে একটা কথা বলি। আগেরবার যখন এসেছিলি তখন পরপর 2 দিন তুই মাঝরাতে জেগে ঘর থেকে উঠে বেরিয়ে গিয়েছিস। সে কথা তোর একটুও মনে নেই, তাই না? দেবলীনা একটু চমকে উঠল। না, বিশ্বাস করো, কিচ্ছু মনে নেই। বাবা আমাকে বলেছিল, কিন্তু আমার নিজেরই বিশ্বাস হয়নি। ঘুমের মধ্যে কি কেউ হাঁটতে পারে? চোখ খোলা থাকে না চোখ বোঝা? চোখ বুঝে হাঁটাটা অসম্ভব, চোখ খুলেই হাঁটে, তবে ঘুমের ঘোর থাকে। আচ্ছা, সেবারে এসে এখানে তুই অস্বাভাবিক কিছু দেখেছিস? কোনো ঘরে ভয় পেয়েছিস? না, কিচ্ছু হয়নি, খুব ভালো লেগেছিল, সেই জন্যই তো আবার ইচ্ছে হলো। সেবার ওই দক্ষিণ কোণের ঘরটা খুলিসনি? চম্পা বলে যেই মেয়েটি এই ঘরে মারা গিয়েছিল সেই কথা শুনেছিস? না, কেউ বলেনি। সেবারে মনোজবাবু অনেক শিকারের গল্প বলেছিল আমাদের। মনোজবাবুর সঙ্গে আমরা জঙ্গলে বেড়াতে গেলাম। এই শশাবাবু মনোজবাবুকে খুব ভয় পায়। মনোজবাবু থাকলে কাছেই আসে না। তাহলে তুই যে সেদিন বললি তোর মাঝে মাঝে মনে হয় কেউ তোকে হাতছানি দিয়ে ডাকে, তাকে তুই প্রথমে কোথায় দেখলি? সে একটা মেয়ে, মনে হয় ঠিক আমারই বয়সী, সাদা ফ্রক পরা। যদি হাসি মুখে হাতছানি দিয়ে বলে, এসো এসো। তাকে আমি প্রথমে দেখি এ বাড়ির পেছনের পুকুরের পাশে যে শিব মন্দিরটা আছে তার দরজার কাছে। আমাকে হাতছানি দিয়ে সে মন্দিরের মধ্যে ঢুকে গেল। আমি দৌড়ে গিয়ে আর তাকে দেখতে পেলুম না। সেবারে তো আমার সঙ্গে আমার বন্ধু শর্মিলা ছিল। তাকে জিজ্ঞেস করলাম সে মেয়েটাকে দেখতে পেয়েছে কিনা। ও বলল, কই না তো। তাহলে নিশ্চয়ই আমার চোখের ভুল। কিন্তু সেই মেয়েটিকে আমি আরও 3-4 বার দেখেছি, কলকাতাতেও দেখেছি। একটা মেয়ে সত্যি সত্যি আমায় ডাকে, একটু পরে মিলিয়ে যায়। কোনো গল্পে এরকম কোনো মেয়ের কথা পড়েছিস? অনেক সময় গল্পের চরিত্রও খুব সত্যি মনে হয়। আমি যখন ছোট ছিলাম আমার খুব প্রিয় বই ছিল হাঞ্চব্যাক অফ নটরডাম। ওর মধ্যে কোনাসিমাদো বলে যে চরিত্রটা আছে তার কথা আমি প্রায়ই ভাবতাম। তারপর সত্যি সত্যি একদিন যোগুবাবুর বাজারে যেন মনে হলো কোয়াসিমাদোকে দেখছি ভিড়ের মধ্যে। আর একদিন তাকে দেখলুম ব্যান্ডেল চার্চে। একটু উঁকি মেরেই সে পালিয়ে গেল। আরও কয়েকবার এরকম দেখেছি। তোরও সেরকম হচ্ছে না তো? কি জানি, হতে পারে। কিন্তু কাকাবাবু, ওই মেয়েটিকে দেখলে আমার একটুও ভয় করে না, বরং ও কি দেখাতে চায় সেটা দেখতে ইচ্ছে করে। ঠিক আছে, আজকে রাতটা ভালো করে রেস্ট নেওয়া যাক। কাল সন্ধ্যাবেলায় আমি তোর ওপর একটা এক্সপেরিমেন্ট করব। কি এক্সপেরিমেন্ট? একসময় আমি শখ করে কিছুটা ম্যাজিক
হিপনোটিজম এইসব শিখেছিলাম। লন্ডনে যখন পড়াশোনা করতে গেলাম তখন একবার ভিয়েনায় বেড়াতে গিয়ে ডক্টর জোহান এঙ্গেলের সঙ্গে আলাপ হয়েছিল। তিনি কে জানিস? ফ্রয়েডের নাম শুনেছিস? সিগমুন্ড ফ্রয়েড মানুষের মনের চিকিৎসায় যুগান্তর ঘটিয়ে দিয়ে গেছেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। এই যুগের একজন প্রধান মানুষ। এই জোহান অ্যাঙ্গেল হলেন সেই ফ্রয়েড সাহেবের এক মেয়ের ছেলে, সাক্ষাৎ নাতি যাকে বলে। ভদ্রলোক তখনই বেশ বুড়ো, কিন্তু হিপনোটিজম জানেন খুবই ভালো। মানুষকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে তার মনের কথা বার করে আনেন। আমি তার ঢেলা হয়ে গিয়েছিলাম কিছুদিনের জন্য। সত্যি হিপনোটিজম করলে মানুষ ঘুমের মধ্যে এমন সব কথা বলে যা তার মনে অন্য সময় থাকে না। কাল তোকে আমি হিপনোটিজম করে দেখব। তুই ভয় পাবি না তো? না, ভয় পাবো কেন? এই সময় শশাবাবু কাকাবাবুর জন্য 1 কাপ কফি নিয়ে এলো। দেবলীনার জন্য 1 গ্লাস দুধও এনেছে। দেবলীনা দুধ থেকে হেসে পড়ল, বলল, আমি খুকি নাকি যে রাত্রে দুধ খাবো? শশাবাবু বলল, খেয়ে নাও দিদিমণি, এখানকার দুধ খুব খাঁটি, কলকাতায় এরকম পাবে না, রাত্রে ঘুম ভালো হবে। কাকাবাবু বললেন, আচ্ছা শশাবাবু, তুমি এ বাড়িতে কতদিন কাজ করছো? কিছু একটা চিন্তা করতেই শশাবাবু মাথায় হাত বুলোয়, তাতে যেন তার বুদ্ধি নাড়াচাড়া খায়। কয়েকবার মাথায় হাত বুলিয়ে হিসেব করে বলল, তা বাবু হলো ঠিক 27 বছর। প্রথমে কাজ পেয়েছিলাম রাজাবাবুদের কটকের বাড়িতে, তারপর বড় রাজাবাবু বুড়ো বয়সে এ বাড়িতে এসেছিলেন, তিনি আমাকে এখানে নিয়ে এলেন। বড় রাজাবাবু তো মারা গেলেন এই বাড়িতেই। রাজাবাবুরা কয় ভাই ছিলেন? 5 ভাই, তার মধ্যে বেঁচে আছেন মাত্র 2 জন। ছোট রাজাবাবু থাকেন ভুবনেশ্বরে আর মেজজন কলকাতায়। এখন তো আর প্রায় কেউই আসে না, শুধু শুধু বাড়িটা ফেলে রেখেছেন আর আমাদের মাইনে গুনছেন। বাড়িটা বিক্রি করে দিচ্ছেন না কেন? এত বড় বাড়ি এই জঙ্গলের দেশে কে কিনবে? মেজ রাজাবাবু চেয়েছিলেন বাড়িটা গভর্নমেন্টকে দিয়ে দিতে, কলেজ বা হাসপাতাল করার জন্য। ছোট রাজাবাবু এতে রাজি নন, তার টাকা চাই। 2 ভাইয়ের ভাব আছে। রাজাবাবুদের মধ্যে খুব ভাব। ছোট রাজাবাবু টাকা চাইলে মেজ রাজাবাবু দিতে কখনো আপত্তি করে না শুনেছি। বড় রাজাবাবুর ছেলে, তিনিও থাকেন কলকাতায়। সেই বড় কুমারও মেজ রাজাবাবুকে খুব ভক্তি করেন। তবে মেজ রানীমা আর ছোট রানীমার মুখ দেখা দেখি বন্ধ। একবার হয়েছিল কি জানেন? ছোট রানীমার এক ভাই এখানে দলবল নিয়ে শিকার করতে এসেছিল, তারপর এই বাড়িতেই খুন হয়ে গেল। সে কি? কে খুন করলো? ধরা তো কেউ পড়েনি। লোকে বলে মেজ রাজাবাবুর ছেলে তখন এখানে ছিল, তার সঙ্গে শালাবাবুর ঝগড়া হয়েছিল খুব, ওই মেজ কুমারটি খুন করেছে। পুলিশ কেস হয়নি? এইসব বড় বড় লোকদের ব্যাপারে কি পুলিশ কেস করতে পারে স্যার? গল্প শুনেছি, কয়েক পুরুষ আগেই রাজাদেরই বংশের একজন তলোয়ার দিয়ে একজন পুলিশ ইন্সপেক্টরের মুন্ড কেটে ফেলেছিল 1 কোপে। তারও কোনো শাস্তি হয়নি, তিনি চলে গিয়েছিলেন গোয়াতে। এই বাড়িতে তাহলে অনেক রোমহর্ষক ঘটনা ঘটেছে বলো? আগে হ্যাঁ স্যার, রাজাদের ব্যাপার, খুন জখম তো লেগেই ছিল এককালে। কাকাবাবু দেবলীনার দিকে তাকিয়ে বললেন, রাজাবাবু, রানীমা, বড় কুমার, এইসব শুনলে কীরকম মজা লাগে না রে? জমিদারি, নেটিভ স্টেট সেই কবে উঠে গেছে, তবুও এখনও অনেকে রাজা রাজকুমার স্টাইলে রেখে দিয়েছে। কলকাতার মতন শহরে এইসব লোকেরা পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ পাত্তা দেবে না। সোজা সেজ রাজাবাবুর ছেলেই তো তোর বাবার অফিসে চাকরি করে। শশাবাবু বলল, এখানকার লোকেরা কিন্তু রাজাবাবুদের দেখলেই প্রণাম করে। কাকাবাবু বলল, এই বাড়িতে এলে অনেকটা পুরনো আমলে ফিরে গিয়েছি মনে হয়। হঠাৎ এমন সময় একটা দরজা খোলার শব্দ হতেই সবাই চমকে তাকালো। সেই দক্ষিণে কোণে ঘরটার 2টো পাল্লাই খুলে গেছে, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ, পায়ে বোধহয় খড়ম পরা। খটখট শব্দে এদিকে এগিয়ে আসতে লাগলো। কাকাবাবু স্তম্ভিত হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য। দক্ষিণের ঘরটা তালা দেওয়া ছিল, তবে কি তিনি আবার তালা বন্ধ করতে ভুলে গিয়েছেন, কিংবা দুর্যোধনকে বলেছিলেন বন্ধ করতে? তিনি নিজে ওই ঘরে ঢুকে বিছানা বালিশ ছাড়া আর কিচ্ছুই দেখেননি। কোনো মানুষের চিহ্ন ছিল না।
কেউ কি তবে লুকিয়েছিল? প্রায় অসম্ভব সেটা। কেউ লুকিয়ে থাকলেও এখন এরকম প্রকাশ্যভাবে বেরিয়ে আসবে কেন? রিভলভারটা ঘরের ভেতরে রয়েছে। কাকাবাবু চট করে সেটা নিয়ে আসবেন ভেবে থেমে গেলেন। যে লোকটি আসছে তাকে এবার অনেকটা স্পষ্ট দেখা গেল। একজন বেশ লম্বা বৃদ্ধ লোক, মাথার চুল ও মুখের দাড়ি ধবধবে সাদা, মনে হয় কোনো সন্ন্যাসী। লাল টকটকে ধুতি পরা, গায়ে একটা লাল চাদর, গলায় রুদ্রাক্ষের মালা। কাকাবাবু এক নজর তাকিয়ে দেখলেন দেবলীনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, আর শশাবাবু চোখ গোল গোল করে বলল, গুরুদেব? কাকাবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন, কে ইনি, তুমি চেনো? শশাবাবু বলল, রাজাদের গুরুদেব, মাঝে মাঝে আসেন, 100 বছরের বেশি বয়স। ওই ঘর থেকে এলেন কি করে? জানি না ওরে বাবা। বৃদ্ধ অনেক কাছে চলে এসেছেন, তার চোখের সামনের দিকে। তিনি তিনজনকে যেন দেখতেই পাচ্ছেন না। কাকাবাবু হাত জোর করে বললেন, নমস্কার। বৃদ্ধটি এক হাত তুলে কাকাবাবুর দিকে আশীর্বাদের ভঙ্গি করলেন, কিন্তু থামলেন না। আরও খানিকটা এগিয়ে এগিয়ে নিচে নামতে লাগলেন। নিচে যাবার সিঁড়ি দিয়ে তার খড়মের আওয়াজ হতে লাগলো। কাকাবাবু এমন অবাক হয়ে গেছেন যে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সকাল 8টার সময় কাকাবাবু দেবলীনাকে ডেকে তুললেন। এর মধ্যে কাকাবাবুর স্নান করা, দাড়ি কামানো হয়ে গেছে। আগে নিজে 1 কাপ চাও খেয়েছেন, আবার 1 পট চা দিয়ে গিয়েছে দুর্যোধন। কাকাবাবু বললেন, দেবলীনা ওঠ, দেখ কি সুন্দর সকাল। উঠোনের দেবদারু গাছে 1 ঝাঁক টিয়া পাখি এসে বসেছে। দেবলীনা চোখ খুলল। তার এখনও ঘুমের ঘোর লেগে আছে। সে যেন মনে করতে পারছে না কোথায় আছে। তারপরই ধরফর করে উঠে বসল। কাকাবাবু বললেন, ট্যাঙ্কে জল ভরে দিয়েছে, বাথরুমে কলে জল পাবি, মুখ ধুয়ে আয়। তুই চা খাস তো? হ্যাঁ খাবো। শশাবাবুকে ব্রেকফাস্ট বানাতে বলেছি, একটু পরে এসে যাবে। দেবলীনা বাথরুমে ঢুকতেই কাকাবাবু ঘরের জানালার কাছে এসে দাঁড়ালেন। বাড়ির পেছন দিকে অনেক দেবদারু গাছ। রাজাদের বোধহয় এই গাছের শখ ছিল। এখান থেকে পুকুরের একটা অংশ দেখা যায়। প্রায় জুড়ি 25টা বক বসে আছে সেখানে। এক সময় তার চোখে পড়ল মেঝেতে খানিকটা রক্ত শুকিয়ে আছে। লোকের সেই প্যাঁচাটার রক্ত। তিনি ভাবলেন দুর্যোধনকে ডাকিয়ে জায়গাটা গুছিয়ে ফেলতে হবে। শোবার ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকা ব্যাপারটা খুবই বিচ্ছিরি। প্যাঁচাটার জন্য তার আবার দুঃখ হলো। তিনি নিজেই যদি একটু ভালো করে দেখে নিতেন তাহলে প্যাঁচাটা মরত না। দেবলীনা মুখ ধুয়ে আসার পর কাকাবাবু চা ঢেকে দিলেন তাকে। চামচ ভর্তি চিনি নিয়ে গুলতে লাগলেন টুং টাং শব্দে। দেবলীনা একটুক্ষণ ভ্যাবাচাকা খাওয়ার মতন তাকিয়ে রইল কাকাবাবুর মুখের দিকে। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করল, কাকাবাবু, কাল রাত্রে কি হলো? আমরা কি দেখলাম? কাকাবাবু বেশ হালকা মেজাজে বললেন, কেন রে, কি দেখলি? তোর মনে নেই? ভুলে গেলি এর মধ্যে? কাল তো তুই জেগেই ছিলি। ভুলিনি, মনে আছে। কিন্তু কিন্তু ওই লোকটা এলো কোথা থেকে? দক্ষিণের কোণার ঘরটা থেকেই তো বেরোতে দেখলাম, তাই না? কি করে বেরোলো? ও ঘরে তো কেউ ছিল না। সত্যি তাহলে ভূত? কাকাবাবু হা হা করে হেসে উঠলেন। কাল রাতে সেই বৃদ্ধকে দেখার পর শশাবাবু শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিল। দুর্যোধনকে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। শশাবাবুর চোখে জল ছিটিয়ে জ্ঞান ফিরে আনার পরেও সে আর ভয়ের চোটে নিচে যেতে চায়নি। সে শুয়েছিল কাকাবাবুর পাশের ঘরে। দেবলীনাকেও একা ঘরে শুতে দেওয়া হয়নি। কাকাবাবু হাসতে হাসতে বললেন, ভূত? তার সত্যি মিথ্যে কি? ভূত হলে ভূত, না হলে নয়। আজ তোকে আমি ওর থেকে অনেক আশ্চর্য একটা জিনিস দেখাবো। সেটা দেখলে তুই এমন অবাক হয়ে যাবি। না কাকাবাবু, তুমি বলো, ওই বুড়োটা কি মানুষ না ভূত? তা বলা শক্ত। তবে ভূত কি কখনো সন্ন্যাসী সাজে, রুদ্রাক্ষের মালা পরে? আর যদি তাও হয়, একটা বুড়ো সন্ন্যাসীর ভূত আমাদের কি ক্ষতি করবে? তাকে দেখে আমাদের ভয় পাওয়ারই বা কি আছে? আমি ভয় পেয়েছিলাম, আমি এখনো বুঝতে পারছি না। তবে তোকে সত্যি কথা বলি, আমারও একসময় ভয়ে বুকটা কেঁপে উঠেছিল।
আমি রাজা রায়চৌধুরী। জীবনে কত বিপদে আপদে পড়েছি, কখনো ঠিক ভয় পাইনি। অথচ কাল রাত্রে ওই সন্ন্যাসীকে দেখে আমারও প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল। দক্ষিণ কোণের ঘরের দরজা বন্ধ ছিল না? হ্যাঁ, বন্ধ তো ছিল ঠিকই। খাবারের ট্রে হাতে নিয়ে শশাবাবু বলল, স্যার, আপনাদের সঙ্গে একটা লোক দেখা করতে এসেছে। কাকাবাবু বললেন, এখানে আমাদের কাছে কে আসবে? নিশ্চয়ই দারুকেশ্বর বাবু। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। দারুকেশ্বর আজ পায়জামার উপর একটা সবুজ পাঞ্জাবি পরে এসেছে। সেই পাঞ্জাবির গায়ে সংস্কৃতে কী সব যেন লেখা। তার মুখের দাড়ি ও মাথার বাবরি চুল বেশ তেল চুকচুকে ও সুন্দরভাবে আঁচড়ানো। একগাল হেসে সে বলল, এই যে রায়চৌধুরী বাবু, কেমন আছেন? কাল রাত্রে ভালো ঘুম হয়েছিল তো? আপনাদের খবর নিতে এলাম। কেমন আছো মামনি? কাকাবাবু বললেন, আসুন আসুন, এখানে এসে বসুন। চা খাবেন তো? কাল রাত্রেই ভূত দর্শন হয়ে গেল। তাই নাকি? কীরকম কীরকম? শুনি শুনি। একেবারে চোখের সামনে জলজ্যান্ত ভূত দেখেছি। অবিশ্বাস করারও কোনো উপায় নেই। আচ্ছা দারুকেশ্বর বাবু, আপনার ভূত ধরার ফি কত? মনে হচ্ছে আপনাকে কাজে লাগাতে হবে। দারুকেশ্বর প্রাণখোলা দরাজ গলায় হেসে নিল খানিকটা। তারপর বলল, কাল ট্রেনে কীরকম জমিয়েছিলুম সেটা বলুন। আমি মশাই ট্রেনে চুপচাপ বসে থাকতে ভালোবাসি না। আপনি কি ভেবেছিলেন আমি সত্যি সত্যি ভূত ধরার ব্যবসা করি? আমার পদবী ওঝা শুনলে সবাই ভাবে হয় আমি ভূতের ওঝা কিংবা সাপের ওঝা। তাই আমি কখনো ভূতের গল্প কখনো সাপের গল্প শুরু করি। আসলে আমি ওষুধের ফেরিওয়ালা, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি। তাই প্রায় ট্রেনে যেতে হয় এখানে সেখানে। তবে আমি ভূতের গন্ধ পাই, এটা সত্যি। দেবলীনা বললেন, কিন্তু কাল আমরা সত্যিই যে একজনকে দেখলাম। কি দেখলে বলো তো মামনি? দক্ষিণ কোণের ঘরের দরজাটা বন্ধ ছিল। সেখান দিয়ে একটা বুড়ো সন্ন্যাসী বেরিয়ে এলো রাত্রেবেলা। আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে চলে গেল। ভেরি ইন্টারেস্টিং। চোরেরা অনেক সময় সাধু সাজে শুনেছি, কিন্তু ভূতও যে সাধু হয় তা কখনো শুনিনি। কাকাবাবু বললেন, শশাবাবুদের মতে ওই বৃদ্ধটা হচ্ছেন এই রাজবংশের গুরুদেব। 100 বছরেরও বেশি বয়স। উনি মরে গেছেন না বেঁচে আছেন তা কেউ জানে না। তবে উনি নাকি সশরীরে অদৃশ্য হয়ে যেতে পারেন। হঠাৎ দেখা দেন, হঠাৎ মিলিয়ে যান। একে ঠিক ভূত বলা যায় কি? দারুকেশ্বর বাবু বলল, স্যার, আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি লেখাপড়া জানেন। আপনিই বলুন, জ্যান্ত মানুষ কি কখনো অদৃশ্য হয়ে যেতে পারে? কাকাবাবু এ কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা দারুকেশ্বর বাবু, আপনি যে আমাদের দক্ষিণ কোণের ঘরটা সম্বন্ধে সাবধান করেছিলেন, তার কারণ কি? ওই ঘরটার সম্পর্কে অনেক রকম গল্প আছে। 15 বছর আগে রাজাদের এক মেয়ে, তার নাম ছিল চম্পা, ওই ঘর থেকে অদৃশ্য হয়ে যায়। সেই মেয়েটিও অদৃশ্য হয়ে যায়? মারা যায়নি ওই ঘরে? কেউ বলে মরে পড়েছিল, কেউ বলে তাকে আর খুঁজেই পাওয়া যায়নি। অথচ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক দিন আগের কথা তো। একটা কিছু সাংঘাতিক ব্যাপার হয়েছিল ঠিকই। তারপরেও নাকি অনেক দিন ওই ঘরের মধ্যে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে রাত্রেবেলা। ধূপধাপ আওয়াজও শোনা গেছে। আপনি এ বাড়িতে এসেছেন কখনো? হ্যাঁ, এসেছি বেশ কয়েকবার। এক সময় অনেক মানুষের আনাগোনা ছিল। বছর 10-12 হলো বিশেষ কেউ আর আসে না। চলুন তাহলে দক্ষিণের ঘরটা একবার দেখা যাক। তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে কাকাবাবু উঠে পড়লেন। বালিশের তলা থেকে রিভলভারটা বার করে পকেটে ভরে নিলেন। ক্রাচ দুটো বগলে নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। লম্বা টানা বারান্দা, সাদা ও কালো পাথরের চৌখুপি কাটা। এখন ঝকঝকে রোদ এসে পড়েছে সেখানে। কাকাবাবু ক্রাচের তলায় রবার লাগানো, তাই শব্দ হয় না। কাল রাতে সেই বৃদ্ধ সাধু যখন এখান থেকে গিয়েছিল তখন খট খট শব্দ হয়েছিল। এখন শুধু কাকাবাবু ও দ্বারকেশ্বরের চটির শব্দ। দেবলীনা খালি পায়ে এসেছে। দক্ষিণের কোণের ঘরটার দরজায় এখনও তালা লাগানো। কাকাবাবু সেই তালাটা ধরে বললেন, এটা একটা টিপ তালা, খুলতে চাবি লাগে, বন্ধ করার সময় লাগে না। কাল আমি নিজের হাতে চাবি দিয়ে তালাটা খুলেছিলাম। তারপর বন্ধ করেছি কি করিনি তা ঠিক মনে নেই। তাতে বিশেষ কিছু আসে যায় না। অনেক পুরনো তালা,
এর ভিতরের কলকবজা অনেকটা নষ্ট হয়ে গেছে, এই দেখুন। কাকাবাবু দরজার পাল্লা দুটো ধরে জোরে টানলেন, তালাটা আপনা আপনিই খুলে গেল। তিনি দেবলীনাকে বললেন, বুঝলি, এই দরজায় তালা লাগানো আর না লাগানো সমান, সুতরাং দরজাটা খুলে যাওয়া এমন আশ্চর্য কিছু না, কিন্তু এরপর তোদের সত্যিকার একটা আশ্চর্য জিনিস দেখাবো। কাকাবাবু আগে ঢুকলেন ঘরের মধ্যে। দেবলীনা আর দারুকেশ্বর দরজার কাছ থেকে উকি মারল। কাল সন্ধ্যাবেলায় যেরকম দেখা গিয়েছিল ঘরটা এখনও সেই রকমই আছে, দুদিকের দেওয়ালে লেপ তোষক বালিশের পাহাড়। কাকাবাবু বললেন, রাত্রে আমি এ ঘরে আসিনি, বেশ একটু ঘাবড়েই গিয়েছিলাম, কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলাম ঘটনাটা। সারা রাত ভালো করে ঘুমই হলো না। সকালবেলা মাথাটা পরিষ্কার হয়ে গেল। নিজের চোখে যা দেখেছি তা কখনো ভুল হতে পারে না, ঘটনাটা নিশ্চয়ই ঘটেছে এবং তার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতেই হবে। তাই ভোরবেলা আমি এই ঘরে এসে ভালো করে পরীক্ষা করে দেখেছি। একটা জিনিস দেখে আরও বেশি চমকে উঠেছি, এবার তোমাদেরকে সেটাই দেখাবো। কাকাবাবু একদিকের দেওয়ালের বালিশ তোষক টেনে নামাতে লাগলেন, তার পাশে এসে দারুকেশ্বরে হাত লাগালো। সব জমা হতে লাগলো পায়ের কাছে। একটু বাদে দেখা গেল দেওয়ালের গায়ে একটি ছবির ফ্রেম, বেশ বড়। আস্তে আস্তে দেখা গেল ছবিটা একটি কিশোরী মেয়ের অয়েল পেন্টিং। লাল রঙের ফ্রক পরা 14-15 বছরের মেয়ে, মাথার চুলে রিবন বাঁধা, অবাক অবাক চোখের দৃষ্টি। দারুকেশ্বর অস্ফুট গলায় বললেন, চম্পা, এ তো চম্পার ছবি। দেবলীনা বললেন, এ কি, এ তো আমার ছবি। দারুকেশ্বর পাশ ফিরে দেবলীনাকে এক ঝলক দেখে নিয়ে বললেন, তাই তো, এই ছবি তো হুবহু এই মামনির মতো, এ কি করে সম্ভব হলো? কাকাবাবু বললেন, 15 বছর আগে মারা গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে যে চম্পা, তার সঙ্গে দেবলীনার মুখের কি আশ্চর্য মিল, ঠিক যেন দেবলীনারই ছবি, একে রেখেছে কেউ। দারুকেশ্বর বললেন, ছবিটা পুরনো, অনেক দিন আগে আঁকা। কাকাবাবু বললেন, এ বাড়ির অন্য ঘরেও বেশ কিছু ছবি আছে, আমি দেখেছি। আমরা যে ঘরে শুয়েছি সে ঘরের দেওয়ালেও একটা সাদা চৌকো জায়গা, সেখানে একটা ছবি টাঙানো ছিল মনে হয়, কেউ খুলে নিয়েছে, রাজাদের কারো ছবির শখ ছিল। দারুকেশ্বর বলল, চম্পাকে আমি 2-1 বার দেখেছি, অনেক দিন আগের কথা, এখন মনে পড়েছে, ঠিক এই মামনির চেহারার সঙ্গে তার খুব মিল ছিল, যেন 2 যমজ বোন। কিংবা এই দেবলীনা মামনি সেদিনের চম্পা। কাকাবাবু বললেন, চম্পা বেঁচে থাকলে এখন তার বয়স অন্তত 30 বছর হওয়ার কথা। দেবলীনার ঠোঁট কাঁপছে। ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বলল, কাকাবাবু, এই মেয়েটাই আমায় মাঝে মাঝে ডাকে। দারুকেশ্বর বলল, আশ্চর্য, এরকম কি আবার হতে পারে? কাকাবাবু শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে আবৃত্তি করে বললেন, There are more things in heaven and earth, harassing than and rest of in your philosophy. জীবনের এরকম কিছু কিছু আশ্চর্য ব্যাপার আজও ঘটে। 1 কোটি বা 10 কোটি মানুষের মধ্যে একজনের সঙ্গে আর একজনের চেহারার হুবহু মিল থাকা অসম্ভব কিছু নয়। কিন্তু চম্পা যে ঘর থেকে উধাও হয়ে গিয়েছিল, সেই ঘরে চম্পারই মতন দেখতে দেবলীনা ফিরে এসেছে এতদিন বাদে, এটাই একটা মহা আশ্চর্যের ব্যাপার। দারুকেশ্বর বলল, আমি এখনও যে বিশ্বাস করতে পারছি না। কাকাবাবু ছবিটার গায়ে হাত দিয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন, ছবিটি পুরনো, এটা দেবলীনাকে দেখে আঁকা হয়নি, চম্পারই ছবি। দারুকেশ্বর বলল, চোখ দুটো দেখলে মনে হয় ঠিক যেন জীবন্ত। কাকাবাবু বললেন, আপাতত ছবিটা ঢেকে রাখাই ভালো, দুর্যোধন আর শশাবাবুকে কিছু বলার দরকার নেই। শশাবাবু চম্পাকে কখনো দেখেনি, দুর্যোধন দেখেছে বটে, সে একবার বলেছিল চম্পার সঙ্গে দেবলীনার মিল আছে, কিন্তু ঠিক কতখানি তা তার মনে নেই। কাকাবাবু ছবিটাকে দেওয়াল থেকে একবার খুলে নিলেন, তারপর পেছনের দেওয়ালে টোকা মারলেন কয়েকবার। নিরেট দেওয়াল, কোনো শব্দ হলো না। কাকাবাবু দারুকেশ্বরকে জিজ্ঞেস করলেন, আগেকার দিনে এইসব পুরনো রাজবাড়িতে হঠাৎ শত্রুর আক্রমণ থেকে পালাবার ব্যবস্থা রাখার জন্য গুপ্ত ঘর বা গোপন সুড়ঙ্গ থাকতো, এ বাড়িতে সেরকম কিছু আছে কি, জানেন কি? দারুকেশ্বর ঠোঁট কামড়ে একটুক্ষণ চিন্তা করে বলল, সেরকম কিছু তো শুনিনি। চম্পা যদি এ ঘর থেকে উধাও হয়ে থাকে, তাহলে এই ঘরেরই কোথাও কোনো একটা গোপন সুড়ঙ্গ পথে এসে
কেউ তাকে নিয়ে গেছে। এরকম মনে করাই তো স্বাভাবিক, তাই নয় কি? তখন খোঁজাখুঁজি করে ঠিক দেখা হয়নি। এই ঘরের সঙ্গে একটা বাথরুম আছে, তার জানালা ভাঙা ছিল। পুলিশ এসে বলেছিল ওই জানালা দিয়েই কেউ চম্পাকে জোর করে ধরে নিয়ে গিয়েছে, তারপর মেরে ফেলেছে। আবার কারো কারো ধারণা যুগল কিশোরের প্রেতাত্মাই চম্পাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে গিয়ে মেরে ফেলেছে প্রতিশোধ নেবার জন্য। যুগল কিশোরকে ছোট রানিমার ভাই, সে খুন হয়েছিল এই বাড়িতেই। চম্পার দেহ আর পাওয়া যায়নি? না, অনেক খোঁজাখুঁজি হয়েছে। পুকুরে জাল ফেলা হয়েছে, জঙ্গলে 100 জন লোক লাগানো হয়েছিল। এই রাজবংশের একজন গুরুদেব চম্পাকে খুব ভালোবাসতেন। তিনি এ বাড়িতে উপস্থিত থাকতেও চম্পার ওরকম পরিণতি হলো বলে তিনি দুঃখ অনুশোচনায় পাগল হয়ে গিয়েছিলেন। আপনারা কাল বোধহয় তাকেই দেখেছেন। জীবন্ত বা প্রেতাত্মা দেখেছেন তা বলতে পারবো না। কাকাবাবু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। চম্পার ছবিটাকে একটা তোষকের ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, বাথরুমের দরজাটা খোলা যাক। পেছন ফিরে বললেন, ভোরবেলা আমি ভালো করে পরীক্ষা করে দেখেছি। বাথরুমের জানালা এখন আর ভাঙা নয়, তাতে শিক বসানো আছে। জানালা ভেতর থেকে বন্ধ। কাল রাতে যে বৃদ্ধটি এ ঘর থেকে বেরিয়েছিল সে জানালা দিয়ে ঢোকেনি, সে অন্য কোনো পথে এসেছে। যাকগে, ব্যস্ততার কিছু নেই, সেটা পরে দেখলেও চলবে। দেবলীনা থমথমে গলায় জিজ্ঞেস করল, কাকাবাবু, ওই মেয়েটা সত্যিই মরে গেছে? ওকে কেন মেরে ফেলেছিল? কাকাবাবু বললেন, তা তো জানি না রে মা, অনেক দিন আগেকার ব্যাপার, এখন আর বোধহয় জানাও যাবে না। চল এ ঘর থেকে বাইরে যাই। বারান্দায় চেয়ারে এসে বসবার পর দারুকেশ্বর বাবু বলল, এরপরেও আপনারা এই বাড়িতেই থাকবেন? কাকাবাবু অবাক হয়ে বললেন, কেন থাকবো না কেন? না থাকারই বা কী আছে, বেশ তো চমৎকার বাড়ি। কী রে দেবলীনা, তোর এখানে থাকতে ইচ্ছে করছে না? দেবলীনা বলল, হ্যাঁ থাকবো। কাকাবাবু বললেন, আমার তো দারুণ এক্সাইটিং লাগছে। আজ রাত্রে যদি সেই বুড়ো সন্ন্যাসীর দেখা যায় তাহলে আজ আর ঘাবড়ালে চলবে না, সোজা গিয়ে পা চেপে ধরবো, দেখবো সে সত্যি সত্যি অদৃশ্য হয়ে যেতে পারে কি না। দারুকেশ্বর বাবু বলল, আপনার সাহস আছে দেখছি। দিনের বেলা ভয়ের কিছু নেই, কিন্তু রাত হলে এইসব জায়গায় আমার গা ছমছম করে। আমি লোকের কাছে ভূত ধরার গল্প করি বটে, কিন্তু নিজে বেশ ভূতের ভয় পাই। এক এক সময় এমন বিচ্ছিরি গন্ধ ছাড়ে ওরা। আপনি ওই দক্ষিণ ঘরটায় কিছু গন্ধটন্ধ পেলেন? না, তা পাইনি। দিনের বেলা অনেক সময় পাওয়া যায় না। তাহলে আমি উঠি এখন, আমার একটু জঙ্গলের দিকে যেতে হবে শেকড় বাকড় খুঁজতে। আমি তো ভেষজ ওষুধ বানাই। কিসের ওষুধ বানান? এই পেটের অসুখ, মাথা গরম, বুক ধড়ফড়, কান কটকট, আরও অনেক রোগের ওষুধ আছে। চলুন তাহলে আপনার সঙ্গে আমরাও একটু জঙ্গলে ঘুরে আসি। শুধু শুধু বাড়িতে বসে থেকে কি করব? কিন্তু আমি সাইকেল এনেছি, আমার সঙ্গে আপনারা কি করে যাবেন? তাহলে তো মুশকিল, হাঁটা পথে অনেক দূর হবে, তাই না? আমাদের একটা গাড়ি ভাড়া করে রাখা উচিত ছিল। আপনাকে কিছু অ্যাডভান্স টাকা দিলে আপনি শহর থেকে আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিতে পারবেন। আজ তো আর হবে না, কাল সকালে আমি নিজেই একটা গাড়ি জোগাড় করে আনবো। দারুকেশ্বর বাবুর সঙ্গে দেবলীনা আর কাকাবাবুও নিচে নেমে এলেন। রান্নাঘর থেকে ছ্যাঁক ছ্যাঁক রান্নার আওয়াজ আসছে। উঠোনে মাটি কোপাচ্ছে দুর্যোধন। দেবদারু গাছের মাথায় এখনও অনেক টিয়া পাখি টি টি করে ডেকে খেলা করছে। বড় গেটটার ওপরে বসে আছে একটা শঙ্খচিল। কাকাবাবু দুর্যোধনের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই এখানকার দারোয়ান কাম মালিকাম, জম তোলার লোক। তবে ওর নাম দুর্যোধন না হয়ে কুম্ভকর্ণ হওয়া উচিত ছিল। কাল রাতে ওরে এত ডাকলাম, কিছুতেই উঠল না। যে দারোয়ান এত ঘুমায় সে কি করে বাড়ি পাহারা দিবে? দারুকেশ্বর বাবু বলল, এ বাড়ি থেকে কী বা নেওয়ার আছে? টাকা পয়সা তো কিচ্ছু নেই। বড় বড় খাট, চেয়ার, টেবিল কেই বা বয়ে নিয়ে যাবে বলুন? রাজারা বাড়িটা বিক্রি করতে চান, কিন্তু খদ্দের পাচ্ছেন না। একেই তো এত বড় বাড়ি, তার ওপর বদনাম আছে। শেষ পর্যন্ত কি হবে জানেন? আর 2-4 বছরের মধ্যেই দেখবেন এটা একেবারে পোড়ো বাড়ি হয়ে গিয়েছে। বেশিরভাগ রাজাদের বাড়িগুলোর এমন দশাই হয়। কোচবিহারে রাজবাড়ি দেখেছেন? দেখলে চোখে জল চলে আসে। বড় গেটের মধ্যে ছোট গেট দিয়েই ওদের বেরোতে হলো। বড় গেটটা যে বহুদিন খোলা হয়নি তা বোঝা যায়। দারুকেশ্বর সাইকেলে উঠে পড়ে হাত নেড়ে চলে গেলেন। কাকাবাবু জিভ দিয়ে চুকচুক শব্দ করে বললেন,
দুর্যোধনেরও একটা সাইকেল আছে, তাই না? ইস, এককালে আমিও খুব ভালো সাইকেল চালাতুম রে দেবলি না। এখন খোঁড়া পায়ে আর পারি না। না হলে তোকে ক্যারি করে আমরা সাইকেলেই ঘুরে আসতে পারতাম জঙ্গলে। আমি সাইকেল চালাতে পারি চাচাবাবু, আমি তোমাকে ক্যারি করে নিয়ে যাব? যা, তুই আমার এত বড় শরীরটাকে টানবি কী করে? সে হয় না। আমার সাইকেল চালাতে খুব ইচ্ছে করছে, আমি তাহলে একটু একা ঘুরে আসবো। কাকাবাবু দেবলীনার মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, যেতে নিষেধ করা আমার স্বভাব নয়। তুই একলা যেতে চাইছিস, কোনো বিপদে টিপদে পড়বি না তো? দিনের বেলা আবার কি বিপদ হবে, বেশি দূরে যাব না। ঠিক আছে, ঘুরে আয়। একটা কথা শোন, সেই যে মেয়েটা তোকে হাতছানি দিয়ে ডাকে, তাকে কি সত্যি চম্পার মতো দেখতে? এক ঝলকের জন্য শুধু দেখতে পাই, অনেকটা ওই রকমই। এবারে যদি সেরকম কিছু দেখতে পাস, তুই একলা একলা তার পেছনে ছুটে যাবি না, আমাকে ডাকবি, মনে থাকবে তো? হ্যাঁ, তোমাকে ডাকবো। তুই কী রকম সাইকেল চালাতে পারিস দেখি। দুর্যোধনের সাইকেলটা গেটের পাশে হেলান দিয়ে রাখা। দেবলীনা বেশ সাবলীলভাবে তাতে চেপে এক পাক ঘুরে এলো। কাকাবাবুর প্রশংসার চোখে তাকেই বলল, বাহ, বেশ ভালোই চালাতে পারিস রে। ঘুরে আয় তাহলে, দেরি করে আমায় চিন্তায় ফেলিস না যেন। আমি ততক্ষণ পুকুর ধারটা ঘুরে আসি। দেবলীনা জঙ্গলের পাশে রাস্তাটা দিয়ে একটু বাদেই চলে গেল চোখের আড়ালে। কাকাবাবু আস্তে আস্তে হাঁটতে লাগলেন বাড়ির পেছন দিকে। কাল রাতে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাটি বেশ নরম, ক্রাচ বসে যাচ্ছে। এদিকে ওদিকে কিছু অস্পষ্ট পায়ের ছাপ দেখতে পেলেন। দুর্যোধন শশাবাবুরা বাড়ির পেছন দিক দিয়ে যাতায়াত করে। পেছন দিকে অনেক জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে। একতলার একটা ঘরের দরজা আধখানা ভাঙা, কুকুর বেড়াল শেয়াল অনায়াসে ঢুকে যেতে পারে। পুকুরটা চৌকো, কিন্তু খুব বেশি বড় নয়। বহুদিন পরিষ্কার করা হয়নি। জলের মধ্যে শ্যাওলা আর শাপলা অনেক। মাছ পুকুরে একটা মাছ ঘাই মারল, তা দেখে কাকাবাবুর মনে পড়ল ছিপ আছে কিনা তা খোঁজ করা হয়নি শশাবাবুর কাছে। এত বক বসে আছে, তখন পুকুরটাতে নিশ্চয়ই বেশ মাছ আছে। একটা বড় বাঁধানো ঘাট, তার দুপাশে পাথরের নারী মূর্তি বসানো। দুটোর মূর্তিরই নাক ভাঙা, হাত ভাঙা। ঘাটের সিঁড়িগুলো ভেঙে পড়েছে অনেক জায়গায়। দারুকেশ্বর ঠিকই বলেছে, আর কিছুদিন পরে রাজবাড়িটা পৌর বাড়ি হয়ে যাবে। পুকুরের একধারে 7-8খানা মাটির বাড়ি, দেখলেই বোঝা যায় ওই সব বাড়িতে এখনো কোনো লোক থাকে না। রাজারা যখন নিয়মিত আসতেন, তখন তাদের ঠাকুর চাকর ধোপা নাপিত লাগতো নিশ্চয়ই। তারাই তাদের জন্য ওসব বাড়ি বানিয়েছিল। এখন নিশ্চয়ই তারা শহরে চলে গিয়েছে। এখন যে 3জন কর্মচারী আছে, তারাও ঠিক মতন মাইনে পায় কিনা কে জানে। মাইনে বন্ধ হলে ওরাও পালাবে। শিব মন্দিরের পুকুরটা ঠিক ডান কোণে। পুজো টুজো বন্ধ হয়ে গেছে অনেক দিনই। মন্দিরের গা ঘেঁষে একটা বট গাছের চারা উঠে মাথা পর্যন্ত পৌঁছে গেছে। এই বট গাছটাই একটা মন্দিরকে গুঁড়ো করে ফেলবে। মন্দিরের চাতালে উঠে ভেতরে তাকে কাকাবাবু অবাক হলেন। মন্দিরটার তুলনায় শিবলিঙ্গটা বিরাট, প্রায় 2জন মানুষের সমান গোল আর 6 ফুটের মতন লম্বা। মন্দিরের ভেতরটা অন্ধকার, জানালা নেই। কাকাবাবু মন্দিরের ভেতরে ঢুকে ভালো করে দেখলেন। এককালে একটা জানালা ছিল, পরে কোনো কারণে ইট দিয়ে গেঁথে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে একটা টক টক গুমোট গন্ধ। মেঝেতে এখানে সেখানে জল, হয়তো বৃষ্টির সময় কোনো ফাটল দিয়ে জল পড়ে। খানিকক্ষণ শিবলিঙ্গটা দেখার পর কাকাবাবু তার সামনে বসে পড়লেন। কি ভেবে সেটার গায়ে হাত দিয়ে ঠেলতে লাগলেন সমস্ত শক্তি দিয়ে। খুব জোরে একটা চাপ দিতেই শিবলিঙ্গটা সরে গেল পেছনের দিকে। তার নিচে দেখা গেল একটা অন্ধকার সুড়ঙ্গ। কাকাবাবুর মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। তার অনুমান ঠিক হয়েছে। রাজবাড়ি থেকে তিনি গোপন সুড়ঙ্গটা খুঁজে পাননি বটে, কিন্তু এটাই সেই সুড়ঙ্গের বেরোবার পথ। পালাবার পক্ষে তো আদর্শ জায়গা। কাকাবাবু একবার ভাবলেন, পরে একসময় দেবলীনা আর দারুকেশ্বরকে সঙ্গে নিয়ে এসে ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে তারপর তিনি এই সুড়ঙ্গের ভিতরে গিয়ে দেখে আসবেন। এরকম অন্ধকার ঠান্ডা জায়গায় সাপ থাকতে পারে, আরও কিছু গণ্ডগোল থাকাও বিচিত্র কিছু নয়। একা একা ঢোকা ঠিক হবে না। কিন্তু তিনি কৌতূহল সামলাতে পারলেন না। এক্ষুনি দেখতে ইচ্ছে হলো। ক্রাচ দুটো রেখে দিয়ে তিনি সুড়ঙ্গের মধ্যে পা বাড়ালেন।
ঢং ঢং শব্দ করে ছুটির ঘন্টা বেজে গেল। সন্তুর তখনও 3-4 লাইন লেখা বাকি। সন্তু মুখ তুলে একবার দেখে নিল প্রফেসর সেন সব ছাত্রদের কাছ থেকে খাতা নিয়ে নিচ্ছেন। সন্তু বসেছে একেবারে পেছনে, তার কাছে পৌঁছতে 2-1 মিনিট সময় লাগবে। সে ঝড়ের বেগে লিখতে থাকলো। প্রফেসর সেন যখন তার কাছে এসেছেন বললেন, টাইম ইজ ওভার সন্তু। সন্তু বলল, এই যে স্যার, হয়ে গিয়েছে। শেষ বাক্যটা লিখে সে তলায় একটা সজোরে দাগ কাটল। বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। যাক, শেষ করা গিয়েছে। জো জো দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার শেষ হয়ে গেছে মিনিট 5 আগেই। সে সন্তুকে জিজ্ঞেস করলো, কেমন হলো রে? সন্তু বলল, এই তো মোটামুটি। তোর? জোজো বলল, সব কোয়েশ্চেনগুলো তো জলের মতন জানা। 100-র মধ্যে 100 নম্বর পাওয়া উচিত। অরিন্দম বেচারির ভালো হয়নি, ও মন খারাপ করে বাড়ি চলে গিয়েছে। সন্তু বলল, অরিন্দমটা বরাবরই নার্ভাস টাইপের, এইসব পরীক্ষা নিয়ে এত ঘাবড়াবার কি আছে? তুই গুড নিউজ শুনেছিস সন্তু? আমাদের বাকি পরীক্ষাগুলো 12 দিন পিছিয়ে গিয়েছে। পরীক্ষা পিছিয়ে গিয়েছে? তার মানে? দেখ না, বাইরে নোটিশ দিয়েছে, কাল শুক্রবার, কাল আমাদের কিচ্ছু নেই। শনিবার অন্য কি একটা যেন ছুটি। সোমবার থেকে একটা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সিট পড়েছে। ওদেরটা সেই গত মাসে বন্ধ হয়ে গিয়েছিল না, সেটা এখন হবে। আমাদেরটা পিছিয়ে গেল। জোজোর কথায় চট করে বিশ্বাস করা যায় না। সন্তু নিজের চোখে নোটিশ বোর্ড দেখতে গেল। জোজো এটা বানিয়ে বলেনি। নোটিশ বোর্ডের সামনে অনেক ছাত্র ভিড় করে আছে। অনেকেই বেশ খুশি হয়েছে। সন্তুর বিরক্তিতে কপাল কুঁচকে গেল। পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে গেলে তার মোটেই ভালো লাগে না। শেষ হলেই তো চুকে যায়। তাছাড়া এই পরীক্ষার কারণেই তার এবার কাকাবাবুর সঙ্গে যাওয়া হলো না। কোনো মানে হয়? জোজো বলল, আমার ভালোই হলো। বাবা পরশুদিন দামাস্কাস যাচ্ছেন। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, পরীক্ষার জন্য যাওয়া হচ্ছিল না। এবারে ঘুরে আসব। তুই এই কয়দিনের জন্য দামাস্কাস যাবি? হ্যাঁ, প্লেনে যাব, প্লেনে ফিরব। মাঝখানে থাকবো 3 দিন। দামাস্কাসের শেখ বাবাকে হাত দেখাতে চেয়েছেন। বাবার দেওয়া আংটি পরে সেই শেখ জগলুল পাশা তার ভাইয়ের হাতে গুলি খেয়েও বেঁচে গিয়েছে। বাবাকে খুব ভক্তি করে। ফেরার পথে লন্ডনেও থেকে আসতে হবে 2 দিন। দামাস্কাস থেকে ফেরার পথে লন্ডন পড়ে বুঝি? একটু ঘুরে আসতে হবে অবশ্যই, কিন্তু উপায় নেই। ইংল্যান্ডের প্রিন্স চার্লস আমার বাবার কাছে জানতে চেয়েছেন উনি কবে সিংহাসনে বসবেন। ওর মায়ের তো রিটায়ার করার কোনো লক্ষণ নেই। তুই জানিস, উইম্বলডনে খেলতে যাওয়ার আগে প্যাট ক্যাশ আমার বাবার কাছ থেকে একটা মাদুলি নিয়ে গিয়েছেন। সেজন্যই তো জিতলেন। ওর মা অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়িতে 1 গাদা কন্ডেন্স মিল্কের টিন পাঠিয়েছে। শুধু কন্ডেন্স মিল্ক? অস্ট্রেলিয়াতে তো আর কিছু পাওয়া যায় না। আর একজোড়া ক্যাঙ্গারু পাঠাতে চেয়েছিলেন, তা নিয়ে আমরা কি করব? চল জোজো, আজ আমরা একটা সিনেমা দেখি। ইটি দেখবি? ইটি? ও তো পুরনো ছবি, আমার 3-3বার দেখা। এখানে নয়, ফরেনে। প্রথমবার যখন কনকর্ড প্লেন চেপে ফ্রান্স থেকে আমেরিকা যাই, ওরা বাবাকে আর আমাকে নেমন্তন্ন করেছিল। তখন প্লেনে ইটি দেখালো। তারপর আর একবার মস্কো অলিম্পিকে ও বছরে। সন্তু বুঝলো আজ জোজোর কল্পনা শক্তি ওভার টাইম খাটতে শুরু করেছে। মাঝপথে থাকে বাধা দিয়ে সন্তু বলল, তা তো বুঝলাম, কিন্তু তুই আজ আমার সঙ্গে যাবি কিনা সেটা বল। জোজো অবহেলার সঙ্গে বলল, যেতে পারি, আর একবার দেখলে ক্ষতি নেই। কোন হলে হচ্ছে? গ্লোবে? ঠিক আছে, তোকে টিকিটও কাটতে হবে না। ওই হলের ম্যানেজার আমার ছোট কাকার আপন বন্ধু। ওসব চলবে না জোজো। তোর ছোট কাকার আপন বন্ধু বা পরের বন্ধু যাই হোক, কারো কাছে অকারণে ফেভার চাওয়া আমি পছন্দ করি না। আমার কাছে পয়সা আছে, টিকিট কাটবো। বড় রাস্তায় এসে ওরা ট্রামে চড়ল। খানিকটা জোরে হাওয়া দিচ্ছে। রাস্তায় লোকেরা ভোলা ছাতা হাত থেকে উড়ে গিয়ে ঘুরপাক খেতে লাগলো মাটিতে। একটা বেলুনওয়ালার হাত ফসকে চলে গেল 1 গোছা বেলুন। কোনো একটা দোকানের সাইনবোর্ড খসে পড়লো ঝনঝন করে। সন্তুদের সামনের সিটে একজন লোক আর একজন লোককে বলল, গত সপ্তাহে ওড়িশায় গিয়ে কি ঝড়ের মুখে পড়েছিলুম রে বাবা। জাজপুর থেকে কেওনঝড় যাচ্ছিলাম বাসে। রাস্তায় এমন ঝড় উঠল, বড় বড় গাছ ভেঙে পড়ল। সন্তু চমকে উঠল। এই মুহূর্তে সে কাকাবাবুদের কথা ভাবছিল। আর ঠিক তখনই আর একটা লোকের মুখে কেওনঝড়ের নাম শোনা গেল। কাকাবাবুরা এখন কেওনঝড়ে কী করছে কে জানে।
কাকাবাবু এবার সঙ্গে অনেকগুলো বই নিয়ে গিয়েছে, বলেছেন যে গাছতলায় শুয়ে শুয়ে বই পড়বেন। দেবলিনীটা দিব্যি সঙ্গে চলে গেল, সন্তুর যাওয়া হলো না। কেওনঝড়ে রোজ ঝড় বৃষ্টি হলে অবশ্য আর ওদের গাছতলায় শুয়ে বই পড়া হবে না। এসপ্ল্যানেড পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে গেল বড় বড় ফোঁটায়। ট্রাম থেকে নেমে জোজো আর সন্তু দৌড় লাগালো সিনেমা হলের দিকে। কাউন্টারের সামনে যখন পৌঁছলো তখন দুটো টিকিটই বাকি আছে। আর সিনেমাটা দেখতে দেখতে জোজো সন্তুর মন আরও খারাপ হয়ে গেল। এই সব সুন্দর দৃশ্য দেখলে এইসব জায়গায় চলে যেতে ইচ্ছে করে। অন্য কোনো গ্রহের এরকম একটি প্রাণীর সঙ্গে যদি বন্ধুত্ব হয়, যদি তার সঙ্গে একবার মহাশূন্যে চলে যাওয়া যায়, মানুষ আর কতদিন বাদে অন্য গ্রহে সহজে যাতায়াত করতে পারবে কে জানে। শো ভাঙবার পর সে জোজোকে বলল, কাকাবাবুরা কেওনঝড় গিয়েছে জানিস, এবারে আমার আর যাওয়া হলো না। জোজো সঙ্গে বলল, কেন যাওয়া হলো না? পরীক্ষার জন্য? পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে, চল তুই আর আমি ঘুরে আসি। তুই যে বললি তুই পরশু দামাস্কাস যাচ্ছিস, তাহলে সেখানে যাব না? কেওনঝড় খুব চমৎকার জায়গা, রাজস্থানে তো। ওর পাশেই জয়সলমীরে আমার বড় জামাইবাবু থাকে, কোনো অসুবিধা নেই, বড় জামাইবাবু গাড়ি পাঠিয়ে দেবেন। শোন জোজো, জয়সলমীরে তোর বড় জামাইবাবু থাকতে পারেন, কিন্তু কেওনঝড় ওড়িশায়, কলকাতা থেকে বেশ কিছু দূরে নয়। ঠিক আছে, সেখানেই যাব। তুই দামাস্কাস লন্ডন ছেড়ে কেওনঝড়ে যেতে চাস? ওই সব জায়গায় তো যে কোনো দিনই যাওয়া যায়। বাবা কত নেমন্তন্ন পাচ্ছেন, প্লেনে উড়ে গেলেই হলো। কেওনঝড়ে একলা একলা গেলে বিপদে পড়ে যেতে পারিস, তোকে তো একটা প্রোটেনশন দেওয়া দরকার, তাই না? সন্তু হেসে ফেলল। কোনো ব্যাপারে জোজো দমে যাবার পাত্র নয়। সে বলল, কেওনঝড়ে কোনো বিপদের সম্ভাবনা নেই রে, ছোট্ট নিরিবিলি জায়গা। কাকাবাবু বিশ্রাম নিতে গিয়েছেন, দেখি মাকে বলে দেখি, মা যেতে দিলে রাজি হন কিনা দেখি। জোজোর বাস আগে এসে যেতে উঠে পড়ল সে। সন্তু দাঁড়িয়ে রইল লিন্ডসে স্ট্রিটের মোড়ের স্টপে। সন্ধ্যাবেলা খুব একচোট বৃষ্টি হয়ে গিয়েছে, রাস্তা এখন প্রায় ফাঁকা। এখনও বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। বাস আসছে অনেকক্ষণ বাদে বাদে। একটা সবুজ রঙের মারুতি গাড়ি থেমে গেল তার সামনে। গাড়িতে মোট 3 জন লোক। তাদের একজন মুখ বাড়িয়ে বলল, আরে তুমি সন্তু না? এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? এসো এসো, উঠে এসো, তোমায় পৌঁছে দেব। সন্তু লোকটিকে চেনে না, জীবনে কখনো দেখেও নি। বেশ শক্ত সামর্থ্য চেহারা, হলুদ রঙের হাফ শার্ট পরা, কলার ওল্টানো, বয়স 40-এর কাছাকাছি। সন্তু বলল, না ঠিক আছে, আমি বাসেই যাব। লোকটি বলল, তুমি রাজা রায়চৌধুরীর ভাইপো তো? কালকেই সন্ধ্যাবেলা ওর সঙ্গে দেখা হলো নিউ আলিপুরে, সেখানে তোমার সম্পর্কেও কথা হচ্ছিল। এসো এসো, উঠে এসো, বৃষ্টিতে ভিজবে কেন শুধু শুধু। সন্তু দুদিকে মাথা নাড়ল। লোকটি এবার বিদ্রূপের সুরে বলল, তুমি গাড়িতে উঠতে ভয় পাচ্ছ নাকি? আমি তো শুনেছিলাম তুমি খুব সাহসী ছেলে, তোমাকে বাড়িতে পৌঁছে দিতে চাইছি। একটা দোতলা বাস এসে গেছে, সেদিকে একবার দেখে নিয়ে সন্তু হাসি মুখে বলল, আমি বৃষ্টির দিনে বাসে চাপতেই ভালোবাসি। গাড়িটা পেছন দিক দিয়ে দৌড়ে সে বাসে উঠে পড়ল। সিঁড়ি দিয়ে উঠে গেল একেবারে দোতলায়। ওই গাড়ির লোকটার চেহারা দেখে সুবিধার মনে হয়নি। কাকাবাবু কাল সকালের ট্রেনে চলে গিয়েছে কেওনঝড়, আর সন্ধেবেলায় ওর সঙ্গে দেখা হলো নিউ আলিপুরে। লোকটার মতলব মোটেই ভালো ছিল না। কাকাবাবুর শত্রুর সংখ্যা সত্যিই খুব বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে। কাকাবাবুরও খানিকটা দোষ আছে। অসম্ভব সব পাজি শয়তান লোকগুলোকে তিনি নিজে খানিকটা শাস্তি দিয়ে ছেড়ে দেন, পুলিশে ধরিয়ে দেন না। সেই লোকগুলো কয়েকদিন পরেই সুস্থ হয়ে ফিরে আসে, তারপর তারা প্রতিশোধ নেবার চেষ্টা করবে না? বারুইপুরের অংশু চৌধুরীর মাথায় লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয়েছিল, শুধু লোকটাকে জেলে পাঠানো উচিত ছিল। অংশু চৌধুরী নিশ্চয়ই সাংঘাতিক ক্ষেপে আছে। এরা কি অংশু চৌধুরীর লোক না অন্য কারো? ঠিক বোঝা গেল না। কাকাবাবু যে কলকাতায় নেই তারা তা জানে না। বাস থেকে নামবার আগে সন্তু সাবধানে এইদিকে ওইদিকে দেখে নিল। একটা পার্কের পাশ দিয়ে তাদের বাড়ির রাস্তায় যেতে হয়। রাত মোটে 9টা। এর মধ্যেই পাড়াটা ফাঁকা হয়ে গিয়েছে। পার্কটা একেবারে নির্জন, রাস্তার আলোগুলো নেভানো। অন্যদিন সন্তু পার্কের ভেতর দিয়ে শর্টকাট করে, আজ সে আর ভেতরে ঢুকলো না। বৃষ্টিতে পার্কের মাটি কাদা কাদা হয়ে গিয়েছে। সে হাঁটতে লাগলো রেলিং ধরে ধরে। অন্ধকার ফুঁড়ে হঠাৎ দুটো লোক এসে দাঁড়ালো তার দুপাশে।
একজন তার কাঁধে হাত দিয়ে গম্ভীর কড়া গলায় বলল, চেঁচামেচি করে কোনো লাভ নেই, চুপচাপ গাড়িতে উঠে পড়ো। একটু দূরেই একটা গাড়ির পেছনে লাল আলো দেখা যাচ্ছে। সন্তু বেশ বিরক্ত হলো। পাড়ার মধ্যেও গুন্ডামি, এরা ভেবেছেটা কি? সন্তু কি এখনো নিতান্ত ছেলে মানুষ নাকি? খুব কাছে বিমানদার বাড়ি, দোতলার ঘরে আলো জ্বলছে, পাইলট বিমানদা বাড়িতে আছেন। সন্তু স্প্রিংয়ের মতো লাফ দিয়ে পার্কের রেলিংটা ধরে সামার সল্ট খেয়ে চলে গেল পার্কের মধ্যে। তাকে ধরবার জন্য একটা লোক হাত বাড়াতেই সন্তু তার বগলের তলা চেপে হ্যাচকা টান মারল। লোকটা উল্টে চলে গেল, পড়ল মাটিতে। সন্তু চিৎকার করে বলল, বিমানদা, বিমানদা, একবার চট করে আসুন তো, শিগগির। অন্য একটা পার্কের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করছিল আরেকটা লোক। তখনই থেমে থাকা গাড়িটা স্টার্ট দিল। দ্বিতীয় লোকটা একটু দ্বিধা করে পার্কের মধ্যে আর না ঢুকে দৌড়ে গেল গাড়ির দিকে। সন্তু প্রথম লোকটার মুখ কাদার মধ্যে চেপে ধরে তার ঘাড়ের উপর মারতে লাগলো দমাদ্দম। লোকটা আর উঠতে পারল না। কাছাকাছি কয়েকটা বাড়ির বারান্দায় লোক এসে জমেছে। বিমানদা জানালা দিয়ে বলল, কে, কি হয়েছে? গাড়িটাতে উঠে পড়ল অন্য লোকটা, সেটা হুশ করে বেরিয়ে গেল। সন্তু গাড়িটার নাম্বার দেখার চেষ্টা করলো, কিন্তু নজর করতে পারল না। মাটিতে পড়ে থাকা লোকটা প্রচণ্ড ঝাঁকানি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। এবার সঙ্গে সঙ্গে সে কোমরের থেকে একটা ছুরি বার করলো, প্রায় আধ হাত লম্বা একটা ভোজালি। সন্তু এবার আর লোকটার সঙ্গে পারল না, সে উঠে দৌড় মারল। কাদায় পিছলে উঠে গেছে মাঠ। পা হরকাতে হরকাতে কোনো রকমের সামনে নিয়ে একেবারে ছুটতে লাগলো সন্তু। ভোজালি হাতে লোকটা তাকে তাড়া করে আসছে। সন্তু কোনো রকমে বিমানদার বাড়ির কাছে পৌঁছতে চায়। সে চিৎকার করছে, বিমানদা, বিমানদা। সন্তু আবার পার্কের রেলিং ডিঙিয়ে এসে পড়ল রাস্তায়। ভোজালি হাতে লোকটাও এসে রেলিংটা ধরতেই দেখতে পেল একসঙ্গে 5-6 জন লোককে। ভোজালি দেখে কয়েকজন একটু পিছিয়েও গেল। কাছেই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, রাস্তার ওপর ইট জড়ো করা। বিমানদা একটা আস্ত ইট তুলে হুকুমের সুরে বলল, ছুরি ফেলে দাও বলছি, না হলে মাথা গুড়িয়ে দেব। সন্তুও একটা ইট কুড়িয়ে নিয়েছে। লোকটা কটমট করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। ইটের সঙ্গে সে লড়তে পারবে না বুঝতে পেরে উল্টো দিকে দৌড় লাগালো। সবাই চেঁচে উঠল, ধর ধর ধর। কিন্তু একটা সশস্ত্র লোককে ধরবার জন্য কেউ অবশ্য পেছনে ছুটে গেল না। লোকটা একবার আছাড় খেয়ে পড়ল, আবার উঠে মিলিয়ে গেল অন্ধকারে। বিমানদা জিজ্ঞেস করল, লোকটা কে রে? তোকে মারতে এসেছিল কেন? সন্তু বলল, আমি জীবনে ওকে দেখিনি। আরও একজন ছিল, আমার পাশে এসে বলল গাড়িতে উঠতে। ভেবেছিল আমি ভয় পেয়ে সুরসুর করে উঠে যাব। বিমানদা বলল, কাকাবাবু কলকাতায় নেই, এখন তুই বুঝি সর্দারি করে বেড়াচ্ছিস? সন্তু বলল, লোকটাকে আর একটু হলে ঘায়েল করে দিতাম, ইস পালিয়ে গেল। ওকে ধরে রাখলে ওদের মতলবটা বোঝা যেত। বিমানদা বলল, দেখে তো মনে হচ্ছে ভাড়াটে গুন্ডা, কেউ পাঠিয়েছিল তোকে ধরে নিয়ে যেতে। সন্তু বলল, পুলিশে ধরিয়ে দিলে তারা ঠিক ওদের কাছ থেকে কথা বের করে নিতে পারত। বিমানদা বলল, সাবধানে ঘোরাঘুরি করিস সন্তু, এখন কাকাবাবু কলকাতায় নেই, চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সন্তু হেসে বলল, আমাকে এ পাড়া থেকে ধরে নিয়ে যাবে এমন সাধ্য কার? কারও নেই, এরা তো একেবারে নভিস গুন্ডা, সঙ্গে রিভলভার পর্যন্ত আনেনি। বাড়ির সদর দরজার কাছে পৌঁছে সন্তু ভাবল, লোক দুটোকে বাধা না দিয়ে ওই গাড়িটায় উঠে পড়লে বোধহয় মন্দ হতো না। দেখা যেত ওরা কি করে, অন্তত ওদের পরিচয়টা তো জানা যেত। ওরা নিশ্চয়ই হাল ছেড়ে দেবে না, আবার ফিরে আসবে। রাত 11:30টার সময় কাকাবাবু বললেন, তাহলে দেবলীনা, এবারে সেই এক্সপেরিমেন্টটা করা যাক। দেবলীনা ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বারান্দায় বসেছিল ওরা দুজন। আজ ঝড় বৃষ্টি নেই, আকাশ একদম পরিষ্কার। সন্ধে থেকে তেমন কিছুই ঘটেনি। আজ কোনো ঘর থেকে কোনো রহস্যময় ব্যক্তি বেরিয়ে এলো না, কোনো বিকট শব্দ কিংবা অদ্ভুত গন্ধও পাওয়া গেল না, কোনো ঘটনাই ঘটল না, সব চুপচাপ। ওরা দুজনে বই পড়ল অনেকক্ষণ ধরে। কাকাবাবু মাঝে মাঝেই চোখ তুলে দেখছিলেন দক্ষিণ কোণের ঘরটা দিকে। এর মধ্যে শশাবাবু এসে খাবার দাবার দিয়ে গিয়েছে। তারপর এটো বাসনপত্র নিয়ে যাওয়ার সময় বলেছে, এবার আমি ঘুমোতে চললাম, আর কিছু দরকার নেই তো? কাকাবাবু তাকে কফির কথা মনে করিয়ে দিতেই সে বলল, সে কফিও দিয়ে গেল।
এখন নিচে আর কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। অন্য একটা ঘর থেকে আজ মস্ত বড় একটা ইজি চেয়ার বার করে আনা হয়েছে। সেটা এতই পেল্লায় যে দেখলে ঠাকুরদার চেয়ার বলতে ইচ্ছে করে। বসবার জায়গাটা খানিকটা ছিঁড়ে গেছে বটে, কিন্তু তার উপর একটা তোয়ালে চাপা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। কাকাবাবু নিজে সেই চেয়ারটায় বসেছে এতক্ষণ। এবারে দেবলীনাকে সেখানে বসালেন। পেট্রোম্যাক্সটা খুব কমিয়ে দিয়ে রাখলেন সেই চেয়ারের পেছন দিকে। সামনের বারান্দাটা আবছা অন্ধকার হয়ে গেল। কাকাবাবু ঘরে গিয়ে একটা কালো রঙের ড্রেসিং গাউন পরে এলেন, হাতে একটা বড় টর্চ। দেবলীনার সামনে দাঁড়িয়ে টর্চটা জেলে আলো ফেললেন দেবলীনার চোখে। দেবলীনার চোখ পিটপিট করতে লাগলো। কাকাবাবু বললেন, একটুক্ষণ জোর করে চেয়ে থাক, চোখ বন্ধ করিস না। কাকাবাবু আস্তে আস্তে টর্চটা এগিয়ে আনলেন দেবলীনার মুখের কাছে। তার ডান হাতে তর্জনীটা রইল টর্চের গায়ে লাগানো। একেবারে কপালের কাছে টর্চটা এসে পড়ল। দেবলীনা বলল, আমি আর তাকাতে পারছি না কাকাবাবু। কাকাবাবু তার তর্জনী দিয়ে হালকা করে ছুঁয়ে দিলেন দেবলীনার দুই ভুরুর ঠিক মাঝখানের জায়গায়। দেবলীনা বলল, আমার কপালের ভেতরটা কেমন যেন ঝনঝন করে উঠল। এটা কি ম্যাজিক? কাকাবাবু কোনো কথা না বলে টর্চটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে আবার ঠিক একইভাবে তর্জনী এগিয়ে আনলেন। আবার ছুঁয়ে দিলেন কপালের সেই জায়গায়। 5 বার এমন করার পর দেবলীনা আর চোখ মেলতে পারল না। কাকাবাবু একেবারে খুব টেনে টেনে সুর করে বলতে লাগলেন, ঘুম ঘুম ঘুম। দেবলীনার চোখের পাতা দুটি বন্ধ, কিন্তু কাঁপছে, যেন সে চেষ্টা করেও খুলতে পারছে না চোখ। তার মুখে একটা দুঃখী দুঃখী ভাব। কাকাবাবু তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি কে? আমি দেবলীনা দত্ত। আমার বাবার নাম শৈবাল কুমার দত্ত। আমরা প্রিন্স আনোয়ার শাহ রোডে থাকি। তোমার কি কিছু কষ্ট হচ্ছে দেবলীনা? না, একটুও কষ্ট হচ্ছে না, আমার ভালো লাগছে। তুমি এখন কোথায়? আমি কেওনঝড়ে বেড়াতে এসেছি। তুমি তোমার বাবার সঙ্গে বেড়াতে এসেছো তাই না? সঙ্গে তোমার বান্ধবী শর্মিলাও রয়েছে। হ্যাঁ, বাবার সঙ্গে। শর্মিলা? তোমরা জঙ্গলে বেড়াতে গেলে? কার সঙ্গে গেলে? মনোজ বাবুর সঙ্গে। জঙ্গলে কত পাখি, টিয়া, বুলবুলি, ঘুঘু। রাত্রেবেলা তুমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলে, একা একা ঘর থেকে বেরিয়ে এলে। না তো, একা একা বেরিয়ে আসিনি, একজন আমায় ডাকলো। কে তোমায় ডাকলো দেবলীনা? একজন বুড়ো লোক, তার সাদা চুল, সাদা দাড়ি, সন্ন্যাসীর মতো দেখতে। সে আমার মাথার কাছে এসে দাঁড়ালো। সে বলল, চম্পা এসো। কিন্তু তুমি তো দেবলীনা নও, তুমি তো চম্পা। তুমি তো চম্পাও নও। হ্যাঁ, আমি দেবলীনা, দেবলীনা, আমি চম্পা নই। তবে সে তোমায় চম্পা বলল কেন? সে বলল, চম্পা এসো। তুমি তার সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলে। সে তোমায় কোথায় নিয়ে গেল? সে চলে গেল। তারপর আমি হঠাৎ চোখ খুলে ধরফর করে সোজা হয়ে বসলো দেবলীনা। কপালের ওপর থেকে কাকাবাবুর হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো দেবলীনা, ঘুম ভেঙে গেল? দেবলীনা কটমট করে কাকাবাবুর চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি কে? এখানে কেন এসেছো? আমি রাজকন্যা চম্পা, আমাকে বিরক্ত করো না। কাকাবাবু আর কিছু বলার আগে দেবলীনা উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি, আমি আসছি। তারপর কাকাবাবুকে সে এক ঠেলা দিল। তার গায়ে এখন এত জোর যে কাকাবাবু তার হাত ধরবার চেষ্টা করেও পারলেন না। তিনি বারান্দার রেলিং ধরে ব্যালেন্স সামলালেন। দেবলীনা দৌড়ে বারান্দায় খানিকটা পেরিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে। কাকাবাবু বেশ ভয় পেয়ে গেলেন। তার এক্সপেরিমেন্টের যে এরকম ফল হবে তা তিনি কল্পনাতেও ভাবতে পারেননি। আগে তিনি যে কজনের উপর হিপনোটিজম পরীক্ষা করেছেন তখন তো কিছু এমন ঘটেনি। এই সময় তিনি সন্তুর অভাবটা খুব অনুভব করলেন। দেবলীনা দৌড়ে চলে গেল। তার দৌড়বার ক্ষমতা নেই। ক্রাচ বগলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেবলীনা অনেক দূর চলে যাবে। সন্তু থাকলে ছুটে গিয়ে দেবলীনাকে আটকাতে পারত। সন্তুকে সঙ্গে না এনে খুব একটা ভুল হয়ে গিয়েছে। দেবলীনার যদি এখন কোনো বিপদ হয় তাহলে তিনিই দায়ী হবেন।